হ্যালো স্টুডেন্টস, আজ আমরা একমাত্রিক গতির পার্ট 4 এর অঙ্ক করব। পার্ট 4 মানে অর্থাৎ 75 থেকে শুরু করে পুরো কত অবধি আছে আমাদের 96 পর্যন্ত। 75 থেকে 96 পর্যন্ত এই অঙ্কগুলো আজকে আমরা করব। ঠিক আছে, তো চলো এক এক করে শুরু করা যাক। ঠিক আছে, প্রথমে কোশ্চেন নাম্বার 76 কি বলছে? 75 না 76 থেকে করব। তো আমরা পার্ট 3 তে কোশ্চেন একমাত্রিক গতির পার্ট 3 যে ভিডিওটা, যেটা গত পরশু আমরা আপলোড করেছিলাম, সেই ভিডিওটা কিন্তু আমরা 75 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে 76 থেকে আমরা পার্ট 4 এবং লাস্ট পার্ট, এটাই একমাত্রিক গতি। কোশ্চেন নাম্বার 76 কি বলছে? কোশ্চেন নাম্বার 76 বলছে একটি বালক 6 কিলোমিটার দূরে অবস্থিত স্কুলে যাওয়ার সময় 2.5 কিলোমিটার পার ঘন্টা সমদ্রুতিতে যায়, ফেরার সময় 4 কিলোমিটার পার ঘন্টা সমদ্রুতিতে ফেরে। স্কুলে যাতায়াতের গড় বেগ কত? তা ধরলাম এটা হচ্ছে বাড়ি আর এটা হচ্ছে তার স্কুল। এখানে বাড়ি, এটা হচ্ছে তার স্কুল। তাহলে মাঝখানের দূরত্ব কত? মাঝখানের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। মাঝখানের দূরত্ব কত? 6 কিলোমিটার। তাহলে সে কি বলছে? সে যাচ্ছে স্কুলে কত বেগে যাচ্ছে? 2.5 কিলোমিটার পার ঘন্টা। 2.5 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। আর ফিরছে, এটা হচ্ছে যাওয়ার সময়। আর ফিরছে কত কিলোমিটার বেগে? 4 কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু সে ফিরছে। বোঝা গেল? এখন বলছে স্কুলে যাতায়াত গড় বেগ কত। আমরা জানি কি গড় বেগ মানে কি? গড় বেগ মানে কি? মানে মোট সরণ বাই মোট সময়। মোট সরণ বাই মোট সময়। মোট সময়। আমাদের মোট সরণ আমি ধরলাম। আচ্ছা, আমরা যাচ্ছি আবার আসছি, একবার যাচ্ছি আর একবার ফিরছি। তাহলে মোট সরণ কতটা হচ্ছে? 6 + 6 মোট সরণ। আর মোট সময় কতটা? আমি ধরলাম আমার যেতে লাগছে t1 টাইম আর আসতে লাগছে t2 টাইম। যেহেতু আমাদের গতিবেগ আলাদা, তাই কিন্তু আমাদের সময়টা আলাদা আলাদা লাগবে। দূরত্ব একই এবং গতিবেগ আলাদা হওয়ার জন্য সময়টাও কিন্তু আমাদের আলাদা আলাদা লাগবে। তাহলে প্রথম ক্ষেত্রে যদি t1 এর মানটা বের করি তাহলে কত হবে? আচ্ছা, আমরা জানি কি s = vt। s = vt থেকে t এর মান বের করতে হলে s/v। s মানে কত? s মানে 6 আর হচ্ছে v এর মান কত? 2.5। এই দশমিক তুললে উপরে কত হবে? 10 হবে। 5 × 2 = 10, 5 × 5 = 25, তাই তো? 12/5 এত ঘন্টা লাগছে। তাহলে প্রথমে আমাদের কত হবে? তাহলে t1 এর মান, আর এখানে তাহলে কত হবে? t1 + t2। তাহলে এখানে 6 আর 6 12 বাই t1 এর মান কত? 12/5 প্লাস t2 এর মান কত হবে? তাহলে t2 সমান কত হবে? আমাদের যাবার ফিরছি আমরা 6 কিলোমিটার আর কিন্তু 4 কিলোমিটার পার ঘন্টা বেগে, মানে 3/2। তাহলে কত সময় লাগছে? 3/2 ঘন্টা। তাহলে এখানে প্লাস হবে 3/2। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি আমরা লিখতে পারি উপরে 12 থাকলো আর তলায় কি হবে? 5 আর 2 লসাগু কত? 2 আর 5 এর লসাগু 10। 5 × 2 = 10, 12 × 2 = 24 প্লাস 2 5 3 5 15। তাহলে 24 আর 15 কত হচ্ছে? 24 আর 15, 24 আর 10 34 আর 5 39। তাহলে কত হচ্ছে? 12 ইন্টু 10 বাই কত হচ্ছে? 39। 12 ইন্টু 10 বাই 39। তাহলে আমাদের উত্তর কত হবে? তাহলে এটা কাটাকাটি করলে 3 দিয়ে কাটাকাটি যাবে। 3 13 39 আর 3 এর 4 12। তাহলে কত? 4 10 কে এটা কত? 10 তো 4 10 কে 40/13। 40/13 এত গড় বেগ, এত কিলোমিটার পার ঘন্টা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 40/13 কিলোমিটার পার ঘন্টা। তো অপশন নাম্বার আমাদের বি তে আছে। এটা বি তে এই উত্তরটা আমাদের আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক আনসার। বোঝা গেল কি করলাম? ক্লিয়ার? তাহলে একটা ছেলে এই পথ বরাবর সে স্কুলে যাচ্ছে আবার ফিরছে। তাহলে মোট যাচ্ছে 6 আর 6 12 কিলোমিটার যাতায়াত করছে। প্রথমে আমাদের একটা বেগ বলে দেওয়া আছে, ফেরার সময় একটা বেগ বলে দেওয়া আছে। তাহলে সরণও জানি, বেগও জানি, তাহলে আমরা টি এর মান বের করতে পারি। আমাদের গড় বেগ করতে গেলে তো টি এর মান লাগবে। মোট সরণ বাই মোট সময়। তো মোট সময় যেতে গিয়ে কত সময় লাগছে, আসতে কত সময় লাগছে। মোট সরণ তো 6 আর 6 12 তো বুঝতেই পারলাম। তাহলে আমাদের যেতে গিয়ে কত সময় লাগছে, আসতে গিয়ে কত সময় লাগছে। এই টোটাল সময়টা যদি যোগ করি, মোট সরণ আর মোট সময়কে যদি ভাগ করি আমরা, তাহলে কিন্তু আমরা গড় বেগ পেয়ে যাই। ক্লিয়ার হলো? তাহলে আমরা এই কোশ্চেন নাম্বার 77 দেখবো এবার। কোশ্চেন নাম্বার 77। কোশ্চেন নাম্বার 77 এ কি বলছে? কোশ্চেন নাম্বার 77 বলছে যে মিটার পার সেকেন্ড স্কয়ার এককে একটা কণার ত্বরণ বলে দেওয়া আছে। ত্বরণের সমীকরণটা কি বলেছে? a = কি বলছে? 3t² প্লাস 2t প্লাস 2। এটা আমাদের কি বলেছে? ত্বরণের মান বলে দিয়েছে। বলেছে ত্বরণের একটা সমীকরণ দিয়েছে। এখন সময় t এর একক সেকেন্ড, t = 0 সময়ে কণাটির প্রাথমিক বেগ v = যে 2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 2 সেকেন্ড পর কণাটির বেগ কত হবে? তো আমরা এখান থেকে
আমাদের বেগ বের করতে বলেছে। তাহলে আমি বলেছিলাম সরণ থেকে বেগ, বেগ থেকে যদি ত্বরণ বের করতে হয় তাহলে করতে হয় ডেরিভেটিভ। আর যদি এমনটা হয় যে আমাদের ত্বরণ থেকে বেগ, বেগ থেকে সরণ বের করতে তাহলে আমাদের করতে হয় ইন্টিগ্রেশন। আমাদের আগেই জানা ছিল। তাহলে আমরা ত্বরণ থেকে কি হচ্ছে বেগে যাচ্ছি, ত্বরণ থেকে বেগে যদি আমার আসতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আমরা কি লিখতে পারি ডিবি বাই ডিটি লিখতে পারি ইকুয়াল টু 3t স্কয়ার প্লাস 2t প্লাস 2। তাহলে ডিবি সমান কত হবে, তাহলে 3t স্কয়ার প্লাস 2t প্লাস 2 এত ইন্টু ডিটি গুণ হয়ে যাবে এর সঙ্গে। যদি গুণ হয়ে যায় তাহলে আবার ডিটি ভাগ হয়ে যাবে এখানে। আমরা ভি পেতে চাইছি, আমরা চাইছি কি ভি পেতে। তা ভি পেতে গেলে আমার ডিবি কে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটাকে টোটালটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে 3t স্কয়ার প্লাস 2t প্লাস 2 এত ইন্টু ডিটি গুণ করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন 3t স্কয়ার ডিটি প্লাস ইন্টিগ্রেশন 2t ডিটি প্লাস 2 ইন্টিগ্রেশন 2 ডিটি। এখন আমরা কি করতে পারি, 3 তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, 3 বাইরে বেরিয়ে আসলো ইন্টিগ্রেশন টি স্কয়ার ডিটি প্লাস 2 বাইরে বেরিয়ে আসছে ইন্টিগ্রেশন টি ডিটি। আর একটা কথা হচ্ছে আমার 2 আছে বাইরে বেরিয়ে আসবে টি ডিটি, শুধু ডিটি হবে। এখন আমাদের ইন্টিগ্রেশন সূত্র কি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n আর dx যদি হয় তার সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, অর্থাৎ পাওয়ারে 1 বেড়ে যাবে আর পাওয়ারে যেটা হবে সেটাই তলায় হবে। এটা হচ্ছে আমাদের সূত্র, পাওয়ারে 1 বেড়ে যাবে বাই পাওয়ারে যেটা হবে টোটাল সেটাই তলায় হবে। তাহলে এখানে হবে 3 থেকে যাবে গুণ, তাহলে যদি আমরা ইন্টিগ্রেশন করি t এর স্কয়ার আছে তাহলে 1 পাওয়ারে 1 বেড়ে যাবে t কিউব হবে। তাহলে t কিউব বাই 3 প্লাস 2 আছে গুণ t এর মধ্যে কত আছে 1 আছে, তাহলে 1 এর পাওয়ার 1 বেড়ে যাচ্ছে অনেকই, তাহলে t স্কয়ার বাই 2 হবে প্লাস 2 আছে। তাহলে এখানে কত, এখানে কিছু নেই মানে কত আছে, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন dt মানে কি কিছু নেই মানে এখানে একটা 1 আছে। তাহলে 1 dt, 1 মানে কি অ্যাকচুয়ালি t টু দি পাওয়ার 0 dt বলতে পারি। তাহলে পাওয়ার যদি 1 বেড়ে যায় তাহলে t টু দি পাওয়ার 1 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 তার মানে t হবে শুধু, ঠিক আছে। তাহলে এখানে কি পাবো আমরা, শুধু t পাবো। 3 3 কাটবে, 2 2 কাটবে, তাহলে কি পাচ্ছি আমরা t কিউব প্লাস t স্কয়ার প্লাস 2t, ঠিক আছে। এটাই আমরা পেলাম t কিউব প্লাস t স্কয়ার প্লাস 2t, আমরা এটা পেলাম এখান থেকে। এখন আমাদের কি বলেছে, আমাদের এখানে কি বলেছে, আমরা লিমিট যদি বসাই, আমরা লিমিট বসানো হয়নি, আমরা যদি এবার লিমিট বসাই তাহলে আমরা কি পাবো, বলছে যে t যেগুলো 0 সময় গণটির প্রাথমিক বেগ v যেগুলো 2 মিটার পার সেকেন্ড হলে 2 সেকেন্ড পর গণটির বেগ কত হবে, ঠিক আছে। তাই আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যদি লিমিট বসাই তাহলে দেখতে পাচ্ছি যে কত হবে। আবার আমরা যদি এখান থেকে লিমিট বসাই তাহলে লিমিট বসাতে আসতে হবে আমাদের এখানে। এখানে যদি লিমিট বসাই তাহলে আমাদের 2 থেকে v পর্যন্ত বলেছে, কারণ আমাদের প্রাথমিক বেগ কত বলেছে 2 বলেছে, এবং আমাদের বলে দিচ্ছে যে t যেগুলো 0 সেকেন্ডে, তাহলে এখানে t যেগুলো 0 সেকেন্ডে আমাদের বেগ কত বলেছে প্রাথমিক বেগ v, v যেগুলো 2 বলেছে 2 দিলাম, এবং বলছে 2 সেকেন্ড পরে ঘন্টার বেগ কত হবে সেটা ধরলাম v। তাই 2 থেকে v হচ্ছে আমাদের লিমিট, তাহলে এখানেও লিমিট হবে, এখানে লিমিট কত হবে t যেগুলো 0 সেকেন্ড, t এর সাথে হচ্ছে মানে 0 হবে, 0 থেকে লিমিট কত অবধি হবে 2 সেকেন্ড পরে জিজ্ঞাসা করছে, তাই 2 হবে লিমিট, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি লিমিট বসাই, এটা আমি এই লাইনটা থেকে পরের লাইনে করছি, এখানে করবো না, এটা যদি পরে করি তাহলে v লিমিটের মধ্যে কত হবে 2 থেকে v, ঠিক আছে। আর এখানে কত হবে, এখানে প্রতিটার মধ্যে 0 থেকে 2, 0 থেকে 2, 0 থেকে 2, এখানেও তাই লিমিট 0 থেকে 2, 0 থেকে 2, 0 থেকে 2। আর এখান থেকে কি হবে, এখান থেকে টোটালটা কিন্তু একটা লিমিটের মধ্যে চলে আসবে 0 থেকে 2, এখান থেকে এটা হচ্ছে লিমিটের মধ্যে চলে আসবে 0 থেকে 2, আর এখানে টিটা হচ্ছে লিমিটের মধ্যে চলে যাবে 0 থেকে 2। ওকে, তাহলে আমরা তল লাইনটা যদি আরেকবার একটু লিখি তাহলে কেমন হবে দেখো। আমরা যদি লিখি তাহলে এখানে 3 3 তো কেটে যাবে, তাহলে এখানে কত হবে টি এ কিউ, তার লিমিট কত হবে 0 থেকে 2 প্লাস টি স্কয়ার, তার লিমিট 0 থেকে 2 প্লাস 2 তো বাইরে আছে, আর লিমিট টি এর 0 থেকে 2। এখন আমরা লিমিটটা বসাবো কেমন করে, যদি আমরা লিমিট বসাই তাহলে দেখতে পাচ্ছি এমন হবে, আমরা উপরে করে দিচ্ছি ওটা। লিমিট বসালে কি হবে, লিমিট বসালে যেটা হবে সেটা হলো যে এখানে করছি প্রথম আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়, তাই এখান থেকে আগে লিমিটটা বসাই। যদি এই জিনিসটা এখানে কমন বারবার চলে আসবে তাহলে এখান থেকে ভি মাইনাস আপার লিমিট মানে কি, ভি এর জায়গায় ভি বসবে, মাইনাস লোয়ার লিমিট মানে ভি এর জায়গায় 2 বসবে। আপার লিমিট সূত্রটা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, বোঝা গেল সূত্রটা কি বললাম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো আপার লিমিট ভি ছিল, ভি বসালাম ভি এর জায়গায়, মাইনাস লোয়ার লিমিট কি 2, 2 ভি জায়গায় 2 বসালাম, তো ভি মাইনাস 2 হলো। এখান থেকে কত হবে টি কিউব আছে, তাই তো কি আছে এখানে টি কিউব, তাহলে আবার টি কিউবের জায়গায় টি এর জায়গায় 2 বসবে, তাহলে টি এর জায়গায় 2 মানে কি, আচ্ছা লিমিট এরকম বসে, তাহলে এখানে দেখাচ্ছি এখানে আছে কি আমার টি কিউব 0 থেকে 2, তাহলে আমাদের কি হতে হবে, প্রথমে টি এর জায়গায় 2 বসাতে হবে, তাহলে কত হবে 2 এর কিউব মাইনাস 2, টি এর জায়গায় 2 বসালাম, এবার মাইনাস দিতে হবে সূত্রের মাইনাস, টি এর জায়গায় কত হবে 0 বসাতে হবে, 0 এর কিউব, এটা আমাদের সূত্র।
8 এর কিউব মানে কত 8 মাইনাস 0 এর কিউব মানে 0, তার মানে কত পাচ্ছি অ্যাকচুয়ালি আমরা 8 পাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা লিমিট প্রতিটা ক্ষেত্রে বসাই তাহলে একবার 2 এর জায়গায় 8 এর জায়গায় t এর জায়গায় 2 বসাই তাহলে 2 এর কিউব মানে কত হবে 8, তাই তো 2 এর কিউব মানে কত হবে 8 মাইনাস 0 t এর 0 এর কিউব মানে তো 0ই হচ্ছে, তাহলে ওটা আর লেখার দরকার নেই। প্লাস কত হবে t এর জায়গায় এবার স্কয়ার বলেছে, ওকে আমরা একই সূত্র এখানে বলেছে স্কয়ার, তো স্কয়ার করলে এখানে স্কয়ার করে দাও, এখানে স্কয়ার করলে এখানে 2 এর স্কয়ার মানে কত হবে 4 মাইনাস 0 মানে এখানে উত্তর হবে কত 4, তাহলে এখানে আমরা 4 করে দিলাম। ঠিক আছে, আর এখানে কত হবে 2 তো বাইরে আছে তাই প্লাস 2 লেখো, 2 গুণ t এর জায়গায় একবার কত 2 বসবে একবার 0 বসবে, তাহলে t 2 মাইনাস 0 হবে অ্যাকচুয়ালি, তো 2 থেকে 0 বাদ দিলে তো 2 হয়, তাহলে 2 থাকবে। তাহলে এখান থেকে v মাইনাস 2 হচ্ছে, আর এখান থেকে কত হচ্ছে 8 আর 4 12 আর ওখানে 4 2 গুণ 4, এখানে 2 গুণ কত 4, তাহলে 4 4 আর 16, তার মানে v এর মান কত হচ্ছে 16 প্লাস 2 মানে 18, v এর মান কত হচ্ছে তাহলে v এর মান হবে হচ্ছে 18, উত্তরে আছে 18, হ্যাঁ 18 মিটার পার সেকেন্ড, তাহলে v এর মান কত হবে 18 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে v এর মান। কি করলাম আর একবার বলে দিই, আমাদের ত্বরণ বলা ছিল বের করতে বলেছিল বেগের মান, তাহলে আমাদের ত্বরণ বলা থাকলে যদি বেগের মান বের করতে বলে, অর্থাৎ আমরা যদি সরণ থেকে বেগ থেকে যদি ত্বরণ বের করতে হয় তাহলে আমাদের সেখানে ডেরিভেটিভ করতে হয়, আর যদি উল্টোটা হয় ত্বরণ থেকে আমাদের যদি বেগ আর বেগ থেকে যদি সরণ দিতে হয় তাহলে আমাদের করতে হয় ইন্টিগ্রেশন। তাই আমরা কি করলাম, এই সমীকরণটা আমরা বলে দেওয়া ছিল ত্বরণের যেটা সমীকরণ যেটা বলে দেওয়া আছে, বলে দিলে এখান থেকে আমরা কি করলাম ডিভি বাই ডিটি, কারণ ত্বরণ মানে তো ডিভি বাই ডিটি করা যায়, বেগ বাই সময় মানে তো ত্বরণ করলাম, করে এখানে যা ছিল তাই রাখলাম, ডিটিটা কোনাগুনি গুণ করে দিলাম এখানে দিয়ে আমরা যদি এখানে ডিভি থেকে ভি পেতে চাইছি তার জন্য আমরা ইন্টিগ্রেশন করতে ভয় পাচ্ছি, আমরা আগেও বললাম ইন্টিগ্রেশন করতে হয়, এটা আগেও বলেছি, আর এখান থেকে বোঝা যাচ্ছে ডিভি থেকে যদি ভি পেতে চাই তাহলে তো ইন্টিগ্রেশন করতেই হবে, তাই ইন্টিগ্রেশন করলাম, লিমিট ছিল 2 থেকে ভি, আর এখানে যা ছিল সেটা লিখলাম ইন্টু ডিটি করলাম, এখানে ইন্টিগ্রেশন করে দিলাম, ইন্টিগ্রেশনে আমার লিমিট বলেছে 0 থেকে 2, অর্থাৎ t যখন 0 তখন বেগের মান 2 আর t 2 সেকেন্ড পরে বেগের মান v, এমন বলে দেওয়া ছিল। তাহলে ওখানে টি এর অপেক্ষক এটা, তাই লিমিটটা টি এর সাপেক্ষে বসবে 0 থেকে 2 সেকেন্ড, তাহলে এখান থেকে যা লিমিট ছিল এখানে ডিবি থেকে ভি পেলাম আমরা, ভি তে 2 থেকে ভি করলাম, আর এখান থেকে কি করলাম এই যে ইন্টিগ্রেশনটা ভাগ করে দিলাম, প্লাস আছে না প্লাস অনুযায়ী ভাগ করলাম, ডিটি সঙ্গে একটা ইন্টিগ্রেশন প্লাস 3 ডিটি স্কয়ার, ডিটি চলে গেল একটা আলাদা বার, প্লাস হলো প্লাস, আবার ইন্টিগ্রেশন 0 থেকে 2 লিমিট নিয়ে 2t আর ডিটি চলে আসলো আলাদা, আর 2 আছে 2 ডিটি পড়ে গেল একটা ইন্টিগ্রেশন নিয়ে 0 থেকে 2 লিমিট। ওকে, এখান থেকে কি করলাম কনস্ট্যান্ট গুলো বাইরে বের করে আনলাম, বের করে আনার পরে কি করলাম ইন্টিগ্রেশন করলাম। তখন প্রথমত আমাদের এই পর্যন্ত কোনো লিমিটের কোনো ভূমিকা নেই, এই পর্যন্ত কোনো লিমিটের ভূমিকা নেই, লিমিটের ভূমিকা পরের থেকে কি করতে হবে, আমরা এখানে কোনো লিমিট বসাইনি, অ্যাকচুয়ালি এখানে কোনো লিমিট আমরা বসাইনি, অ্যাকচুয়ালি আমরা এই পর্যন্ত কোথাও লিমিট বসাইনি, জাস্ট লিমিট আমি জাস্ট রেখে দিয়েছি, আর আসলে বসিয়েছি আমরা এই জায়গাটায়। তো কি করেছি অ্যাকচুয়ালি আমরা এখান থেকে t³/3 হচ্ছে, আমরা দেখালাম কেন হয় আগেবার দেখেছিলাম, এখানে মুছে দিয়েছি, এটা দেখেছিলাম t³/3 3 কেটে গেল, ঠিক আছে, এখানে t²/2 2 কেটে গেল, t² পড়ে থাকছে, এখানে t পড়ে থাকছে, আগে একটা 2 আছে, এখানে লিমিট বসাতে হবে, লিমিটটা আমরা এখানে সব কাটাকাটি করে যেটা ফায়দা লাগলো সেটা এখানে রাখলাম, রাখার পরে এবার সেখানে একটা করে ভ্যালু বসাইছি, বসিয়ে আমাদের কিন্তু এই মানটা আসছে, ভি এর মান হচ্ছে 18 মিটার পার সেকেন্ড হচ্ছে। ক্লিয়ার হলো? এবার আমাদের কি বলেছে, এবার আমাদের বলেছে যে কোশ্চেন নাম্বার 78 কি বলেছে যে সময়ের সঙ্গে একটা বস্তুর বেগ v = 20t প্লাস 0.1 t স্কয়ার সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়, বস্তুটি কোন কিভাবে চলছে সেটা আমাদের বলতে হবে। তো চলো বলি কি আছে পরের কোশ্চেন, পরের কোশ্চেন আমাদের কি বলে দেওয়া আছে সেটা লেখো, সবাই খাতা পেন করে লেখো, সেটা কি দেওয়া আছে v = কি দেওয়া আছে v = যে 20t v = 20t প্লাস কত দেওয়া আছে 0.1 t স্কয়ার 0.1 t স্কয়ার, এটা দেওয়া আছে। আমাদের কি করতে হবে, আমাদের বের করতে হবে কিসের মান, আমাদের বলেছে সমীকরণ পরিবর্তিত বস্তুটি চলছে কি সমতরণে অসমতরণে সমমাননে না শূন্য ত্বরণে, তা আমাদের দেখি ত্বরণের মান বের করি, তাহলে v দেওয়া আছে t এর সাপেক্ষে যদি dv/dt করি, আমরা t এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে আমাদের বললাম এটা কি সরণ থেকে বেগ, বেগ থেকে ত্বরণ করলে ডেরিভেটিভ করতে হয়, সামনের দিক যেতে গেলে ডেরিভেটিভ করতে হয়, তাই ডেরিভেটিভ করব, তাহলে এখানে কি পাবো ডেরিভেটিভ করলে আমরা লিখতে পারি d dt, ঠিক আছে, এখানে 20t প্লাস 0.1 t স্কয়ার, তাহলে এখান থেকে কি পাবো, এখানে ডেরিভেটিভ যদি আমরা ভেঙে নিই তাহলে d dt 20t প্লাস d dt 0.1 t স্কয়ার, এটা পেলাম। আচ্ছা, এখান থেকে আমরা কি 20 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, আর dt অফ t এটা পেলাম, প্লাস এখানে 0.1 বাইরে বেরিয়ে আসছে t অফ dt t স্কয়ার, ঠিক আছে, তাহলে এখান থেকে dt কেটে যাবে, এখানে শুধু 20 করে থাকবে, প্লাস এর ডেরিভেটিভ করলে 1 হয়, ঠিক আছে, ওই জন্য এটা 1 হয়ে যাচ্ছে, মানে এখানে লেখা দরকার নেই, আর এখান থেকে 0.1 আর t স্কয়ার ডেরিভেটিভ করলে এই দুইটা আগে চলে আসে, অর্থাৎ ডেরিভেটিভ শুধু এরকম d অফ dx এরকম আসলো, তাহলে x স্কয়ার x টু দি পাওয়ার n থাকলে আর সূত্রটা এরকম যে n x টু দি পাওয়ার n - 1, অর্থাৎ যে পাওয়ার থাকে সেই পাওয়ারটা আগে চলে আসে, তা আগে চলে আসলো
ঠিক আছে, তার পাশে যেটা রাশিমালা যেটা আমার অপেক্ষা আছে বা যে আমাদের যে চলরাশি সেটা বুঝলো, বুঝে পাওয়ার থেকে 1 কমে যায়, 2 থেকে 1 কমে গেলে 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে অ্যাকচুয়ালি 20 প্লাস 0.2t। ঠিক আছে, 20 প্লাস 0.2t আসছে, 20 প্লাস 0.2t আসছে। d/dt এখান থেকে এর মান পাচ্ছি 20 পাচ্ছি ওখান থেকে 2, তাই তো আছে নাকি 0.1t, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি 20 d/dt, অর্থাৎ দেখা যাচ্ছে 20 প্লাস 0.2t পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এটা তো একটা কনস্ট্যান্ট মান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে t এর সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ আমি আলটিমেটলি কি পেলাম, তাহলে আলটিমেটলি পেলাম এখান থেকে ভুল করেছি নাকি 20 বেরিয়ে হলো d/dt হলো, d/dt আমাদের মানে 1 হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিকই আছে, অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এরকম যে হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা এই এর মান যে মানটা পেলাম আমরা যে মানটা পেয়েছি অ্যাকচুয়ালি সেটা কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে বইতে যেটা করা সেটা ভুল দেওয়া আছে। যাই হোক, আমরা এখানে যেটা পেলাম এই যে হলো 20 প্লাস 0.2t, এই যে মানটা আমরা পেলাম, এখানে কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট যে তরণের যে রাশিমালাটা পেয়েছি সেটা অবশ্যই কিন্তু t এর উপর নির্ভরশীল, t এর উপরে সময়ের উপর নির্ভরশীল, মানে কনস্ট্যান্ট রাশি নয়। তাই t এর উপর নির্ভরশীল হলে তাহলে অবশ্যই সেটা কি হবে, অবশ্যই সেটা কিন্তু তোমার অসমতরণে চলবে। t এর উপর নির্ভরশীল হলে t বাড়লে এর মান বাড়বে, t কমলে এর মান কমবে, তখন সেটা কি সমতরণে আছে? অবশ্যই না, অসমতরণে আছে, অর্থাৎ বাড়া কমা চলতেই থাকছে, অসমতরণে আছে কোণাটা, যেহেতু t এর উপরে ডিপেন্ডেন্ট। বোঝা গেল কি বললাম? অসমতরণ কেন হচ্ছে? অসমতরণ কেন হচ্ছে? অসমতরণ কারণ এটা কিন্তু ত্বরণের যে রাশিমালাটা আমরা আলটিমেটলি পেলাম, এই রাশিমালাটা অবশ্যই কিন্তু t এর উপর ডিপেন্ডেন্ট, এটা t থেকে গেছে। এই t এর উপর ডিপেন্ডেন্ট হওয়ার জন্য যদি এমন হতো যে এর মান মনে করো 20, কথা বলছি, যদি এমনটা যদি হতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম এটা সমবেগে চলছে। ঠিক আছে, সমবেগে চলছে, ঠিক আছে, সমবেগে, তখন আমরা বলতে পারতাম। কিন্তু এটা বস্তুটা কিন্তু অসম ত্বরণে চলছে। বোঝা গেল? অসম ত্বরণে কিন্তু বস্তুটা চলছে, অর্থাৎ এক কথায় ত্বরণ পরিবর্তনশীল। ত্বরণটা কিন্তু সময় t পরিবর্তন হলে এর মান পরিবর্তন হয়ে যাবে, তাই কি ত্বরণ পরিবর্তনশীল তার মানে। বোঝা গেল কি বললাম? তারপরে কোশ্চেনটা কি বলেছে? তারপরে কোশ্চেনটা বলছে, খুব ভালো কোশ্চেন, একটা দৌড় প্রতিযোগী সে কিন্তু একটা বৃত্তাকার মাঠে পরিক্রমণ করেছে। কি বলেছে? একটা দৌড় প্রতিযোগী আর ব্যাসার্ধে একটা বৃত্তাকার পথে, আর ব্যাসার্ধে একটা বৃত্তাকার পথে 40 সেকেন্ডে একবার পরিক্রমণ করে। এটা বোঝা যাচ্ছে, অঙ্কটা খুব ভালো অঙ্ক। বলেছে যে একটা দৌড় প্রতিযোগী আর ব্যাসার্ধের, ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে, এই ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ, সেই বৃত্তাকার পথে সে কি করছে, সে কি বলছে 40 সেকেন্ডে একবার পাক খায়। 40 সেকেন্ড মনে করে এখান থেকে যাত্রা শুরু করেছে এই বিন্দু থেকে, এক পাক ঘুরে আসতে, এইভাবে এক পাক ঘুরে আসতে কত সময় লাগে? 40 সেকেন্ড সময় লাগে। বোঝা যাচ্ছে অঙ্কটা? এখন বলছে প্রশ্নে যে 2 মিনিট কত সেকেন্ড বলেছে, 2 মিনিট 20 সেকেন্ড পর তার স্মরণ করতে হবে। 2 মিনিট 20 সেকেন্ড, 2 মিনিট 20 সেকেন্ড পর তার স্মরণের মান চাইছে কি হবে? 2 মিনিট 20 সেকেন্ড মানে কি? অ্যাকচুয়ালি 2 গুণ 60 প্লাস 20, এত সেকেন্ড হবে, এত সেকেন্ড, তার মানে 60 গুণ 120, 120 মানে হচ্ছে 140 সেকেন্ড। আচ্ছা, তাহলে 140 সেকেন্ড পর তার স্মরণের মান কত হবে জিজ্ঞাসা করছে। তো বৃত্তাকার পথে বলে ঘুরছে, এখানে যাত্রা শুরু করে আবার এখানে চলে এসছে, 40 থেকে এক পাক দিয়েছে, 40 সেকেন্ড কমপ্লিট। তাহলে 40 সেকেন্ড বিয়োগ করে আসছে 40 থেকে, তাহলে পড়ে থাকছে আমার 100 সেকেন্ড। আচ্ছা, 100 সেকেন্ড পড়ে থাকলো, এবার কি করবে? এবার আবার এক পাক ঘুরে আসছে, মানে আবার 40 বাদ যাবে। তাহলে আবার যদি 40 বাদ যায় তাহলে কত পড়ে থাকছে এখানে? তাহলে 60 পড়ে থাকছে। তাহলে 2 পাক কিন্তু তার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি জানি যে সেই এক পাক করে যখন কমপ্লিট করছে, মানে এখানে যাত্রা শুরু করে আবার যদি এটা এখানেই ফিরে আসে, স্মরণের মান তো শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে বিন্দুতে যাত্রা শুরু করছি আবার যদি ঘুরে ফিরে সেই বিন্দুতে ফিরে আসি তাহলে কিন্তু আমাদের স্মরণের মান শূন্য হয়ে যায়। বোঝা গেল? তাই জন্য বলছে যে ওই থেকে যাত্রা শুরু করে ঘুরে ফিরে আবার এতে ফিরে আসে মানে কি ও স্মরণের মান শূন্য হচ্ছে। তাহলে প্রথম এক পাকে কি হচ্ছে? প্রথম পাকে কি হচ্ছে? স্মরণের মান শূন্য। সেকেন্ড পাকে স্মরণের মান শূন্য। অলরেডি কিন্তু আমার হাতে 60 সেকেন্ড আছে, তাহলে আর এক পাক দেবে। 60 সেকেন্ড মানে থেকে আবার 40 বাদ যাবে, মানে আর এক পাক দিচ্ছে, আর 20 সেকেন্ড পড়ে আছে। তার মানে আর এক পাক, 3 নম্বর পাকটাও কমপ্লিট হয়ে গেছে, আবার স্মরণের মান 0। অর্থাৎ প্রথম 120 সেকেন্ডের মধ্যে 3 বার পাক দিয়েছে, কিন্তু স্মরণের মান কি হচ্ছে? স্মরণের মান শূন্য হচ্ছে। তাহলে এখন আমার হাতে কত সময় আছে? আর 140 থেকে 120 সেকেন্ডের স্মরণ শূন্য, তাহলে লাস্ট 20 সেকেন্ড পড়ে আছে। লাস্ট 20 সেকেন্ড কি ব্যাপার, তাই তো নাকি? লাস্ট 20 সেকেন্ড পড়ে আছে, বোঝা যাচ্ছে? তো লাস্ট 20 সেকেন্ড যদি পড়ে থাকে, সেই লাস্ট 20 সেকেন্ডে কত যাবে? আর 40 সেকেন্ডে যদি সে এক পাক দেয় তাহলে 20 সেকেন্ডে কি যাবে? অর্ধেক যাবে। 20 সেকেন্ডে কি যাবে? অর্ধেক যাবে। তো অর্ধেক গেলে অর্থাৎ সে কি করছে, এখানে যাত্রা শুরু করেছে 20 সেকেন্ড পরে, 20 সেকেন্ড পরে সে এই বিন্দুতে এসে পৌঁছেছে, অর্থাৎ এটা বি বিন্দু। যদি সে 20 সেকেন্ড পর বি বিন্দুতে এসে পৌঁছায় তাহলে আমাদের স্মরণের মান কি হবে? তাহলে নিশ্চয়ই আমাদের স্মরণের মান কি হবে?
এটা যদি আর দূরত্ব হয় এটুকু তো আর দূরত্ব, মানে কত হচ্ছে আর আর যোগ করলে 2r দূরত্ব। বোঝা গেল? তাহলে সে 20 সেকেন্ড মানে 2 মিনিট 20 সেকেন্ড পর সে কতটা দূরত্ব অতিক্রম করছে, তাহলে 2r দূরত্ব অতিক্রম করছে। তার সরলরেখার মান কত হচ্ছে 2r। বোঝা গেল? তাহলে আমরা কি জানি সরল মানে কি প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে সরলরেখিক দূরত্ব, সেটা সে এখানে যাত্রা শুরু করে এখানে ঘুরে ঘুরে এই পর্যন্ত এসছে। সরলরেখার মান বের করতে গেলে কিন্তু আমরা এই পথ দেখবো না, আমরা দেখবো এখান থেকে এই বিন্দু পর্যন্ত স্ট্রেট লাইন টানবো, তাহলে যে দৈর্ঘ্যটা হবে সেটাই। তো দেখতে পাচ্ছি এখানে এইটুকু দৈর্ঘ্য আর হলে এইটুকু দৈর্ঘ্য তো আর যোগ করলে 2r, আর যোগ করলে কত হয় সমান সমান 2r হয়, এবং সে 2r দূরত্ব অতিক্রম করবে 2 মিনিট 20 সেকেন্ড পরে। বোঝা গেল? 2 মিনিট 20 সেকেন্ড পর সে কতটা দূরত্ব অতিক্রম করবে 2r দূরত্ব অতিক্রম করবে। এটা আমাদের কত নম্বর কোশ্চেন ছিল? দেখা গেল কোশ্চেন নাম্বার 79। দেখা গেল কোশ্চেন নাম্বার 79। বোঝা গেল কি করলাম আমরা কোশ্চেন নাম্বার 79 এ? কোশ্চেন নাম্বার 80। কোশ্চেন নাম্বার 80 কি বলছে? বলছে যে একটি পাথরকে খাড়া উপরের দিকে ছড়া হয়েছে, এই হচ্ছে গ্রাউন্ড। খাড়া উপরের দিকে ছুড়ে দিলাম, খাড়া একদম যদি উপরের দিকে ছুড়ে দেন, ধরলাম ইউ বেগে আমি ছুড়েছি। কি বেগে ছুড়েছি আমি? ইউ বেগে যদি উপরের দিকে ছুড়ে দিই, তাহলে বলছে সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতায় পৌঁছে ওর বেগ হয়েছে 10 মিটার পার সেকেন্ড। মানে এই জায়গায় যখন ক্রস করছে তখন বেগ কত হয়েছে 10 মিটার পার সেকেন্ড, সর্বোচ্চ উচ্চতার অর্ধেক। কারণ ধরলাম আমি সর্বোচ্চ উচ্চতা মানে হচ্ছে ওই এইচ ম্যাক্সিমাম ধরেছে ওটা, ধরলাম এই পর্যন্ত সর্বোচ্চ উচ্চতা সে উঠতে পারে। যখন সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে অর্থাৎ একদম শেষ মাথায়, তখন তার আবার সে নিচে নামবে। যখন এবার উঠে যখন সে আবার নিচে নেমে যাবে, তখন তার এখানে বেগের মান কত হয়ে যাবে 0 হয়ে যাবে। অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ কিন্তু ইউ। তাহলে আমরা লিখতে পারি সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে, আমরা এভাবে লিখতে পারি ম্যাক্সিমাম হাইটের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে কি হচ্ছে, সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে কি হবে আমরা জানি যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু যদি উপরের দিকে উঠছে মাইনাস হবে -2g, কারণ আমরা জানি জি সবসময় নিচের দিকে কাজ করে। যদি ওটা উপরের দিকে ওঠে জি তো নিচের দিকে, তাহলে মাইনাস হয়ে যাবে, ওই জন্য এখানে মাইনাস হচ্ছে। ঠিক আছে? তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার -2gh। তাহলে এইচ মানে অ্যাকচুয়ালি এখানে এইচ ম্যাক্সিমাম লাগাতে হবে, আর এখানে কি হবে সর্বোচ্চ যায় ভি এর মতো 0 হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে 0 স্কয়ার। বোঝা গেল? তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা যদি এই পাশে আসে তার মানে ইউ স্কয়ার সমান আমরা কি পাবো 2gh ম্যাক্সিমাম। বোঝা গেল? 2gh ম্যাক্সিমাম পাবো, এটা কিন্তু আমরা সর্বোচ্চ উচ্চতার জন্য পাবো। বোঝা গেল? এটা কি পাবো আমরা সর্বোচ্চ উচ্চতার মান। এখন আমরা এটা সর্বোচ্চ উচ্চতার জন্য আমাদের ইউএস অর্থাৎ কত বেগে ছুড়েছিলাম সেই বেগের মানটা কিন্তু আমাদের বেরিয়ে গেল। এখন আমরা দেখবো অর্ধেক উচ্চতার ক্ষেত্রে কি হয়। তো অর্ধেক উচ্চতার ক্ষেত্রে আমাদের বেগ বলে দিয়েছে 10। ঠিক আছে? আবার প্রাথমিক বেগ যদি ইউ যদি ধরি আমরা, তাহলে অর্ধেক উচ্চতার জন্য কি হবে লিখতে হবে অর্ধেক উচ্চতার জন্য, অর্ধেক উচ্চতার জন্য। তাহলে অর্ধেক উচ্চতার জন্য কি হবে, অর্ধেক উচ্চতার জন্য আমরা ধরলাম যে আবার একই সূত্র আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কত হবে, আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কত হবে, আমরা অ্যাপ্লাই করছি তাহলে আমাদের কত হবে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার -2gh। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আবার মাইনাস হচ্ছে একই কারণের জন্য, কিন্তু এই ক্ষেত্রে এইচ এর জায়গায় এইচ ম্যাক্সিমাম বাই কিন্তু 2 হবে, আর একটা চেঞ্জ হবে, সেটা হলো এই ভিটার মান বলে দেওয়া আছে 10। ঠিক আছে? 10 এর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা আবার একটা জিনিস জানি, ইউ স্কয়ার মানে কি 10 এর স্কয়ার থাকলো এখান থেকে, আবার আমরা কি জানি 10 এর স্কয়ার মানে কত হচ্ছে 100, আর ইউ স্কয়ার মানে কি 2gh ম্যাক্সিমাম, 2gh ম্যাক্সিমাম মাইনাস 2g h ম্যাক্সিমাম বাই 2, h ম্যাক্সিমাম বাই 2। ঠিক আছে? এভাবে লিখতে পারি আমরা। এখান থেকে যদি 2g কমন নিই, 2g যদি কমন নিই 2 ইন্টু g এর মান তো 10, তাহলে কি পড়ে থাকবে h ম্যাক্সিমাম মাইনাস h ম্যাক্সিমাম বাই 2। তাহলে অ্যাকচুয়ালি এটা যদি 1 ধরে, এটা যদি 1/2 হয়, তাহলে 1 মাইনাস 1/2 মানে কত হাফই পড়ে থাকে, তাই তো? তাহলে এখান থেকে কত হচ্ছে 2 ইন্টু 10 ইন্টু h ম্যাক্সিমাম বাই কত h ম্যাক্সিমাম বাই 2, 2 কেটে যাচ্ছে, কেটে যদি যায় তাহলে এখান থেকে যদি আর উপর এখানে তো 100 ছিল, এখানেও তো 100 হবে, তাহলে 10 কে কত হবে 100। তাহলে h ম্যাক্সিমাম কত হচ্ছে, h ম্যাক্সিমাম এর মান কত হচ্ছে 10, h ম্যাক্সিমাম এর কত হবে 10 হবে। 10 কি উত্তর কি হবে মিটার, 10 মিটার, 10 মিটার। তাহলে h ম্যাক্সিমাম এর মান কত হবে 10 মিটার। অপশন কত নম্বর অপশন আছে, অপশন সি হচ্ছে সঠিক आंसर, অপশন সি হচ্ছে সঠিক आंसर। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 81 এর উত্তর তাহলে কত হচ্ছে অপশন সি। কোশ্চেন নাম্বার হচ্ছে 80 এর উত্তর হচ্ছে অপশন সি। বোঝা গেল? কি করলাম, একটা বস্তু এখান থেকে খাড়া উপরের দিকে ছুড়ে দিয়েছি, ধরলাম ইউ বেগে ছুড়েছি এবং সেই h ম্যাক্সিমাম অর্থাৎ সে এটা ক্যাপিটাল এইচ ধরা যেতে পারতো, ধরলেই বিরাট হতো। তো এই ম্যাক্সিমাম পর্যন্ত সে উঠেছে, ওঠার পরে বলছে এখানে এখানে উঠে তখন কিন্তু অন্তিম বেগ আমার ভি ইকুয়াল টু 0 হবে, চিত্রটা এখানে দিলে অঙ্ক করতে সুবিধা হয়। এবার বলেছে যে অর্ধেক দূরত্ব যখন উঠেছে তখন ওর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড।
যখন সে অর্ধেক দূরত্ব উঠেছে তখন বেগ 10 মিটার পার সেকেন্ড, তাহলে অর্ধেক দূরত্ব অনেক, এইচ ম্যাক্সিমাম অর্ধেক, তাই এইচ ম্যাক্সিমাম বাই 2 করে দিয়েছি। ঠিক আছে, এখানে বেগের মান 10 মিটার পার সেকেন্ড, জি আমাদের নিজে থেকে কাজ করছে, এইটুকু বলেই আমাদের হবে। এবার আমরা কি করছি, এখান থেকে আমরা ইউ এর মানটা প্রথম বের করেছি, প্রথম টোটালটা ধরে নিয়ে আমরা ইউ এর মানটা বের করে নিয়েছি, তারপর অর্ধেক কাজ করতে গিয়ে ইউ এর মানটা বসিয়ে দিয়েছি, ব্যাস আমরা শুধু এইটুকুই করেছি। করলে কিন্তু আমাদের এইচ ম্যাক্সিমাম এর মান বেরিয়ে গেছে, জি এর মান 10 বলে দেওয়া ছিল, এই জি এর মান বলে দেওয়া ছিল কিন্তু 10। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বলে দেওয়া ছিল আগে থেকে। এবার আমরা দেখবো কোশ্চেন 81। কোশ্চেন 81 কি বলছে, কোশ্চেন নাম্বার 81 কি বলছে, কোশ্চেন নাম্বার 81 কি বলছে, বলছে যে স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল একটা বস্তু এই উচ্চতা অবতরণ করার পর, এইখান থেকে একটা বস্তু পড়ছে এই উচ্চতা অবতরণ করার পর বলছে বেগ হয়েছে ভি, বলছে আরো কতটা দূরত্ব নিচে নামার পর এর বেগ ভি এর জায়গায় 2v হবে। তো আমরা ধরবো এটা ফার্স্ট কন্ডিশন ধরলাম, এটাকে ধরলাম সেকেন্ড কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে কি হবে, আমরা জানি জি সরকার নিচে দিকে কাজ করে, তাহলে আমরা যদি ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2gh, এই উচ্চতা নেমেছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা জানি যে ইউ এর মান কিন্তু যেহেতু অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যেখানে ছাড়া হচ্ছে সেখানে ইউ এর মান 0, ইউ এর মান 0 হলে কি হবে, ভি স্কয়ার সমান কত হচ্ছে, যদি এখানে বেগ ভি বলেছে তাহলে ভি স্কয়ার সমান 2gh হচ্ছে, বোঝা গেল। এখন সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে এটা বের করে রাখা থাক, সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে কি বলছে, সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে বলছে যে সে আরো কতটা দূরত্ব লাভলে, আমি ধরলাম এইচ ড্যাশ দূরত্ব নামার পরে ওর বেগ যে 2v হবে, দ্বিগুণ হবে বলেছে, বেগ দ্বিগুণ মানে কি ভি এর জায়গায় 2v হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, এই সূত্রটা অ্যাপ্লাই করলে কত হবে, ভি এর জায়গায় তাহলে কত হবে 2v, 2v তার স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ এর মান তো এখানে অ্যাকচুয়ালি ভি, এটা আমরা নেব ইউ আর এটা নেব আমরা ভি, তাহলে ইউ এর মান হবে ভি স্কয়ার, ঠিক আছে, প্লাস 2gh ড্যাশ। ঠিক আছে, আমাদের এইচ ড্যাশ এর মানটা বের করতে হবে, তাহলে এখানে কত হচ্ছে 4v স্কয়ার ইজ ইকুয়াল টু এটা কি হবে, এটা ভি স্কয়ার প্লাস 2gh, এখান থেকে এখানে বিয়োগ করলে 4টে ভি স্কয়ার তো একটা ভি স্কয়ার বাদ গেলে তাহলে 3v স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh, তাহলে এখান থেকে এইচ এর মান কত হচ্ছে, তাহলে 3v স্কয়ার বাই 2g। এখন এখান থেকে যদি আমরা এইচ এর মানটা বের করি, আচ্ছা এটা কার মান, এটা এইচ ড্যাশ এর মান, এইচ ড্যাশ এর মান তাহলে কত হচ্ছে 3v স্কয়ার বাই 2g। এখান থেকে যদি আমরা এইচ এর মান বের করতাম তাহলে কি হতো, ভি স্কয়ার উপরে চলে যেত আর 2g তলায় চলে আসতো, তাহলে ভি স্কয়ার বাই 2g, এখানে থেকে 3 গুণ ভি স্কয়ার বাই 2g, ভি স্কয়ার বাই 2g আমরা কি লিখতে পারি, এইচ লিখতে পারি, তাহলে আমরা 3h, তাহলে আরো মানে এই দূরত্ব এসছে এবং আরো যদি 3h দূরত্ব যায় তবে ওর বেগ কত হবে, তবে ওর বেগ কিন্তু দ্বিগুণ হবে, বোঝা গেল। তার মানে আমাদের উত্তর কোনটা হবে 3h, অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট আনসার, বোঝা গেল কি করলাম, অপশন সি হচ্ছে রাইট আনসার। তো আসলে কোশ্চেন আরেকবার বলছি কি করলাম আমরা কি করলাম, আমরা বলি এখান থেকে আমরা যেটা করেছি সেটা হলো যে আমাদের বলা ছিল কি এখানে ইউ এর মান 0, অর্থাৎ এখানে অবাধে পতনশীল একটা বস্তু ইউ এর মান কত আছে, ইউ এর মান বলে দিয়েছে 0, সেখান থেকে একটা বস্তুকে আমরা নিচে নামাচ্ছি, এটা ফার্স্ট কন্ডিশন। এবং কি করলাম, এই দূরত্ব নামার পরে ধরলাম বেগ হচ্ছে ভি, কারণ বলছে আরো কতটা দূরত্ব নামার পরে ওর বেগ বলছে কি হবে 2v হবে, অর্থাৎ বেগ দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 2v হবে। আমি ধরলাম এই দূরত্ব নামার পরে বেগ দ্বিগুণ হবে, তো আমরা ফার্স্ট কন্ডিশন থেকে আমরা ভি এর মানটা বের করলাম, ইউ এর মান জানি, ভি এর মানটা বের করে নিলাম, ঠিক আছে, আর এইচ এর সঙ্গে ভি এর সম্পর্ক বের করে নিলাম, সেটা এই প্রথম কন্ডিশন থেকে। আর সেকেন্ড কন্ডিশনে কি করেছি, আমরা দেখছি এটাকে এখন প্রাথমিক বেগ ধরেছি এবং এটাকে আমরা অন্তিম বেগ ধরেছি, বোঝা যাচ্ছে, এটাকে প্রাথমিক বেগ ধরেছি, এটাকে আমরা কি করেছি অন্তিম বেগ ধরেছি। তাহলে এখন যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি এই সূত্রটাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি এইচ ড্যাশ এর মান কত হচ্ছে 3v স্কয়ার বাই 2g, 2g এখান থেকে আমরা ভি স্কয়ার বাই 2g এর মান এখান থেকে আমরা সম্পর্কটা বের করে গেছিলাম, সেটা ওখানে ইনপুট করে দিয়েছে, দিলে দেখা যাচ্ছে 3h দূরত্ব সে যে নিচে নামে, তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে 3h দূরত্ব আরো 3h দূরত্ব আরো 3h, মানে টোটাল যদি উচ্চতা চাইতো তাহলে কিন্তু 4h উত্তর হতো। এখানে অ্যাকচুয়ালি এইচ ড্যাশ এর মান কত হচ্ছে 3h, 3h উচ্চতা উত্তর হচ্ছে, টোটাল উচ্চতা এটা h না 3h, মানে 4h কিন্তু টোটাল আমার উচ্চতা, টোটাল উচ্চতা নামার প্রথম থেকে কত উচ্চতা, টোটাল 4h উচ্চতা নামার পরে কিন্তু বেগ কিন্তু কত হবে 0 হবে। প্রশ্নটা কিন্তু যদি ঘুরিয়ে দেয় তাহলে টোটাল দূরত্ব কত নেমেছে, তাহলে কিন্তু উত্তর বলতে 4h, আরো বলে দেওয়া আছে বলে আমরা 3h টা উত্তর দিচ্ছি, আরো কত দূরত্ব তাই 3h, টোটাল দূরত্ব কত হয় তাহলে উত্তর হবে 4h, ক্লিয়ার। আচ্ছা, তারপরে আমরা দেখবো কোশ্চেন নাম্বার 82 কি বলছে, দেখবো এবার নেক্সট কোশ্চেন। তাহলে কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে কোশ্চেন নাম্বার আমাদের 82 কি বলছে, কোশ্চেন নাম্বার 82 বলছে যে ইউ বেগে, ভালো করে বুঝতে হবে কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে অঙ্কটায়, যে ইউ বেগে যদি একটা বস্তুকে আমরা নিক্ষিপ্ত করি, খারাপভাবে উপরের দিকে নিক্ষিপ্ত করি, তাহলে বলছে সে 4 সেকেন্ড পর নিক্ষিপ্ত বিন্দুতে ফিরে আসে, টোটাল টাইম কতটা নেয় 4 সেকেন্ড পরে সে আবার হাতে ছিল, মনে করে একটা বস্তুকে আমরা হাতের থেকে ছুড়লাম এবং সে আবার হাতেই ফিরে আসলো, এটাকে বলা হচ্ছে যে একটা বস্তুকে আমরা ইউ বেগে উপরে ছুড়েছি এবং 4 সেকেন্ড পর সে আমাদের হাতে আবার ফিরে এসছে, কতক্ষণ পর 4 সেকেন্ড পর সে উপরের দিকে গিয়েছে এবং গিয়ে আবার
ফিরে এসছে। 4 সেকেন্ড পর যদি ফিরে আসে তাহলে বলতে আমি ধরুন এটাই হয় যে 4 সেকেন্ড পর যদি সে টোটাল মানে এখানে ছাড়ার পর এখানে ফিরে পাওয়া পর্যন্ত টোটাল টাইম যদি 4 সেকেন্ড, তাহলে নিঃসন্দেহে 2 সেকেন্ড উপরে উঠতে টাইম নিয়েছে আর 2 সেকেন্ড নিচে নামতে টাইম নিয়েছে। তো এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যদি ইউ বেগ এখান থেকে ছোড়া হয় তাহলে যদি ফিরে এখানে যখন আসবে তখন তার বেগ হবে ইউ, অন্তিম বেগও তার ইউ হবে। প্রাথমিক বেগ যদি ইউ হয় একদম শেষ মানে একদম ফিরে আসার পরে এখানে বেগ 0 হচ্ছে, যেটা আবার ধীরে ধীরে প্রথমে বেগ দিয়ে এখান থেকে ধীরে ধীরে বা কমতে কমতে যায়, কমতে কমতে 0 হয়, এখান থেকে আবার বেগ ধীরে 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 বাড়তে 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 আবার ইউ বেগে ফিরে আসে। বোঝা গেল? এটাই কিন্তু এখানে থিওরি, এটাই বলে এখানে কাজে লাগবে। টোটাল 4 সেকেন্ড লাগলে উঠতে 2 সেকেন্ড, নামতে 2 সেকেন্ড। আর ধরলাম ও এখান থেকে এই পুরো দূরত্ব হচ্ছে এইচ দূরত্ব, এইচ দূরত্ব উঠেছে আবার এইচ দূরত্ব নেমেছে। এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? আমার প্রথম কন্ডিশনের জন্য আমরা দেখবো যে আমরা অ্যাকচুয়ালি এটাকে ভেঙে নেবো যে 4 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড আমরা ভেঙে নিয়েছি, ওই জন্য জি কিন্তু 10 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে অঙ্কে। ঠিক আছে, তাহলে বস্তু যখন উপরে উঠছে অর্থাৎ উপরে ওঠার সময় একটা কন্ডিশন ধরবো, আমরা উপরে ওঠাটাকে একটা কন্ডিশন ধরবো, মানে এই উপরে ওঠার সময় এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এবং যখন নিচে নামছে উপরে ওঠার সময় আর নিচে নামার সময় সেকেন্ড কন্ডিশন। আমরা এই দুটো কন্ডিশন ধরে কিন্তু অঙ্কটা করে ফেলবো। ঠিক আছে, তো ফার্স্ট কন্ডিশনে গিয়ে যখন উপরে উঠছে তখন তার বেগ হচ্ছে ইউ, তাহলে আমরা কি সূত্রে অ্যাপ্লাই করতে পারি? আমরা জানি যে ওঠার সময়, আমরা জানি ওঠার সময় কি হবে, ওঠার সময় কি হবে, ওঠার সময় ওর কিন্তু এইচ উচ্চতা উঠেছে, তাহলে আমরা লিখতে পারি এইচ সমান সমান কি হবে ইউ, প্রাথমিক বেগ তো ইউ আছে, তাহলে ইউ গুণ 2 সেকেন্ড টাইম নিয়েছে উঠতে, ইউ প্লাস ইউ গুণ ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার, এস না এইচ হবে। এই সূত্রটা অ্যাপ্লাই করছি আমরা। তাহলে ইউ এর মান ইউ থাকলো, টি এর মান 2 প্লাস হচ্ছে উপর দিকে উঠছে মানে জি এর অভিকর্ষের সাথে এগেইনস্ট মাইনাস হাফ জি, টি এর মান কত, টি এর মান 2 এর স্কয়ার। এখান থেকে 2 2 কাটা গেলে এখানে 2 পড়ে থাকবে, তার মানে 2u মাইনাস 2g, এটা হচ্ছে আমার কার মান রইল, এইচ এর মান। এবার নামার সময় কি হচ্ছে সেটা একবার দেখবো। নামার সময় কি হচ্ছে সে আবার একই সূত্রে অ্যাপ্লাই করবে, কিন্তু সে নামছে মানে একই এরকম কন্ডিশন, অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ ইউ আছে। ঠিক আছে, সরি অন্তিম বেগ এবার হচ্ছে প্রাথমিক বেগ ইউ 0 আর অন্তিম বেগ কিন্তু এবার আমাদের ইউ। তাহলে আমরা এবার যেটা নাম অ্যাপ্লাই করতে পারি, আমরা জানি যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার, যেহেতু নিচের নামটা নিচের দিকে প্লাস 2a 2gh, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাবো এখানে যে আমাদের যে ইউ মানে প্রাথমিক বেগ, সেই ইউ এর মান কিন্তু অ্যাকচুয়ালি এখানে 0, তাহলে এটা হয়ে যাবে 0 এর স্কয়ার প্লাস 2gh, যে দুই ক্ষেত্রে এইচ দূরত্ব নামছে তাই দুই ক্ষেত্রে কিন্তু এইচ হবে। আর ভি এর মান কত হবে, ভি এর মান অ্যাকচুয়ালি অন্তিম বেগ ইউ হবে আর এটা ইউ স্কয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে কত পেলাম আমরা, এইচ এর মান তাহলে কত পেলাম, ইউ স্কয়ার বাই 2g। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই মানে এটা পাচ্ছি আর এখানে এইচ মানে এটা পাচ্ছি, তাহলে নিশ্চয়ই এই দুটো সমান হবে। যদি 1 নম্বর সমীকরণ করি 2 নম্বর সমীকরণ করি তাহলে নিশ্চয়ই এটা সমান হওয়া উচিত। তাই আমরা লিখবো যে ইউ স্কয়ার বাই 2g এটা ইজ ইকুয়াল টু 2u মাইনাস 2g, এটা যদি সমান হয় কোনাকুনি গুণ করে দাও তাহলে ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু 4ug মাইনাস 4g স্কয়ার। ঠিক আছে, এবার এটা যদি এই পাশে আসে তাহলে ইউ স্কয়ার মাইনাস 4ug প্লাস 4g স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু 0 হবে। আমরা এখান থেকে যেটা লিখতে পারি, এখান থেকে এখানে লিখছি, আচ্ছা 4u স্কয়ার, তাহলে এটা কায়দা করে লেখো ইউ টু দ্য হোল স্কয়ার মাইনাস মাইনাস সূত্রের 2 আর হচ্ছে এখানে ইউ ইনটু 2g লিখতে পারি প্লাস 2g দ্য হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে কি লিখতে পারি আমরা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র লিখতে পারি। সেখান থেকে আমরা কি হতে পারে, u মাইনাস 2g এটা ইজ ইকুয়াল টু দেওয়া হচ্ছে স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে u মাইনাস 2g এটা ইজ ইকুয়াল টু 0, স্কয়ার উঠে গেলে সেই 0 স্কয়ার করলে 0 হয়ে যায়, 0 রুট ওভার করলে, তাহলে u ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2g, আর 2g মানে g এর মান তো 10, 10 গুণ 20, তাহলে এই u এর মান কত হচ্ছে, প্রাথমিক বেগ কত, আমাদের প্রাথমিক বেগ চেয়েছে তো, বলছে u এর মান কত হবে, তাহলে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের u এর মান। বোঝা গেল? আমরা কি করলাম, ওটার সময় বের করলাম, নামার সময় এইচ এর মান বের করলাম, দুই ক্ষেত্রে এইচ এর মান বের করে কম্পেয়ার করলাম, করে সমীকরণে পাঠিয়ে দিয়ে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সমীকরণে পাঠিয়ে দিয়ে কিন্তু আমরা কি করলাম, আমরা কিন্তু u এর মান বের করে ফেললাম। 2g হলো, আর 2g মানে 10 মিটার পার সেকেন্ড, এটা আমাদের কিসের মান হলো, এটা আমাদের u এর মান হলো। বোঝা গেল? এটা হলো কোশ্চেন নাম্বার আমাদের 82। এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 83 কি বলছে। কোশ্চেন নাম্বার 83 কি বলছে, কোশ্চেন নাম্বার 83 বলছে যে 0.1 মিটার বেজে 0.10, অর্থাৎ এটা একটা কাঠের ব্লক, এই পুরোটা হলো একটা কাঠের ব্লক, এটা একটা কাঠের ব্লক, এই চলছে কাঠের ব্লক, যার বেদ হচ্ছে কত, যার বেদ হচ্ছে 0.10 মিটার। এত বেদের একটা কাঠের ব্লক নিয়েছি, কাঠের ব্লকের মধ্যে দিয়ে যাওয়ার ফলে একটা বুলেটের বেগ প্রথমে ছিল 200, যখন সে কাঠের ব্লকে ঢুকবে তখন তার যখন ঢুকছে বুলেটটা তখন কিন্তু বেগ বেশি,
200 মিটার পার সেকেন্ড এবং কারেন্ট ব্লক ভেদ করছে যখন তখন বেগ ধীরে ধীরে কমছে এবং কমে কত হলো 100 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। স্বাভাবিক বেগ কমবে, আর বেগ কমা মানে কি ধীরে ধীরে বেগ কমা তাকে বলে মন্দনে চলা বলি আমরা। আর পরিমাণ বলে দিচ্ছে বস্তুটা কিন্তু কিভাবে চলছে, বুলেটটি সমমন্দনে চলছে, তাহলে ধরে নিলে মন্দনের মান কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি এক্ষেত্রে দেখি তাহলে এইটুকু দূরত্ব গিয়েছে, বেগ 200 থেকে 100 হয়ে গেছে। তার মানে আমরা যদি বলি সূত্রটা এরকম একটা সূত্র আছে আমাদের যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার, যেহেতু বুলেট মন্দন করছে এক্ষেত্রে কি হচ্ছে 200 থেকে 100 চলে যাবে, মন্দন ঘটছে, তাই মাইনাস 2as, এই সূত্র দিয়ে আমরা কিন্তু অঙ্কটা করতে পারি। তো আমাদের ভি এর মান কত হবে 100, তাহলে 100 এর স্কয়ার হবে ভি এর মান, আর ইউ এর মান কত 200 দিয়ে ঢুকেছিল, তাই হবে 200 এর স্কয়ার। বোঝা গেল কি বললাম, 100 এর স্কয়ার ইজ ইকুয়াল টু 200 এর স্কয়ার মাইনাস 2 ইনটু মন্দনের ক্ষেত্রে এ ইনটু এস, মন্দনের মান কত জানা নেই, এর মানে বের করতে পারি, এস মানে হচ্ছে 0.10, ঠিক আছে। এটা কিন্তু আমাদের কি হচ্ছে, এটা কিন্তু আমাদের এখান থেকে এর মান বের করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে কত হচ্ছে এখান থেকে 100 এর স্কয়ার মাইনাস 200 এর স্কয়ার, এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাবো আমরা, ক্যালকুলেটর বাতালে কত হবে, এটা যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস 2a, আচ্ছা এখানে গুণ করলে হচ্ছে a ইনটু 0.20 ইজ ইকুয়াল টু হচ্ছে 100 এর, এটা এই পাশে আছে এটা এই পাশে যাবে, মানে 200 এর স্কয়ার মাইনাস 100 এর স্কয়ার, ঠিক আছে। আমরা একেবারে করবো, তাহলে মাইনাস এ মন্দন বের করছি, তাহলে 200 এর স্কয়ার মাইনাস 100 এর স্কয়ার বাই 0.20, এটা আমাদের হবে 200 এর স্কয়ার মাইনাস 100 এর স্কয়ার, 200 এর স্কয়ার 200 এর স্কয়ার মাইনাস 100 এর স্কয়ার, মানে আমরা 200 এর স্কয়ার মাইনাস 100 এর স্কয়ার কত হয় দেখি আগে, স্কয়ার কত হচ্ছে 30,000, ঠিক আছে। 30,000 হচ্ছে 30 এর পরে 3টে শূন্য, 30,000, এটা থেকে ভাগ করতে হবে কত দিয়ে, ডিভাইডেড বাই 0.20, যদি ভাগ করি আমরা তাহলে কত পাচ্ছি 15 এর পরে 4টে শূন্য, কত হচ্ছে 15 এর পরে 4টে শূন্য, অর্থাৎ আমরা 15 ইন্টু 10 টু দি পাওয়ার 4 লিখতে পারি, 15 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এটা আমাদের উত্তর আছে, হ্যাঁ আছে। তাহলে এত মিটার পার সেকেন্ড হবে, তাহলে এখানে মাইনাস এ নিচ্ছে, মানে মাইনাস একে আমরা কি বলি মন্দন বলি, মাইনাস এ একেবারে এটাকে মাইনাস এ দিলাম মানে এটার মান মন্দন, এটার মান হচ্ছে এত মিটার পার সেকেন্ড। বোঝা গেল কি করলাম, বা আমরা চাইলে কিন্তু এই মাইনাসটা এখানে জুড়ে দিতে পারতাম, তাহলে তখন আবার ত্বরণ মানে তো ঋণাত্মক, অ্যাকচুয়ালি মন্দন মানে ঋণাত্মক ত্বরণকে আমরা মন্দন বলি, ঋণাত্মক ত্বরণ মানে মাইনাসে, ঠিক আছে। তো আমরা মাইনাস এর মান বের করলাম, যার মান 15 মিটার পার সেকেন্ড আসলো। বোঝা গেল অঙ্কটা, একদম সহজ অঙ্ক ছিল। দেখবো এর পরের কোশ্চেনটা কি বলেছে, এর পরের কোশ্চেন নাম্বার 84। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে 84 কি বলছে, বলছে যে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে চলন্ত গাড়িকে ব্রেক করে 2 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো। বলে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে একটা গাড়ি আসছিল, 40 ঘন্টা বেগে একটা গাড়ি আসলো, তাকে আমরা কি করেছি ব্রেক কষে তাকে 2 মিনিটের মধ্যে থামিয়ে দিয়েছি, মানে অন্তিম বেগ কিন্তু 0, অন্তিম বেগ কি হচ্ছে 0 হচ্ছে। বলছে আর এবার বলছে ন্যূনতম দূরত্ব, মানে এখানে কত বলেছে, 2 মিটার দূরত্বের মধ্যে, এটা এটুকু দূরত্ব হচ্ছে 2 মিটার, এর মধ্যে কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে। মানে 80 কিলোমিটার পার ঘন্টা বেগে যদি কোনো গাড়ি আসে তাহলে ঠিক ন্যূনতম কত দূরত্বের মধ্যে থামানো যেতে পারে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা কি করবো, অ্যাকচুয়ালি আমরা এখানে দেখবো যে সম্পর্কটা কি সম্পর্ক, আমরা দেখবো যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2a, যখন মন্দনের ক্ষেত্রে মাইনাস হয়, এই সূত্রটা থেকে আমরা কি পাই আমরা দেখি একবার। থামানো হচ্ছে মানে কি ভি এর মান 0 হচ্ছে, তাহলে 0 এর স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2as, সেখানে আমরা কি করতে পারি 2s টা এই পাশে নিয়ে আসো, তো 0 হয়ে যাচ্ছে মানে রাউন্ড হয়ে যাচ্ছে, মানে 2as সমান সমান ইউ স্কয়ার লিখতে পারি। দেখো একবার মাইনাস 2s টা এই পাশে নিয়ে আসলে প্লাস 2s, এখানে ইউ স্কয়ার ছিল ইউ স্কয়ার থাকলো। এখন যদি আমরা এস প্রপোর্শনাল ইউ স্কয়ার লিখতে পারি একটা কন্ডিশনে, কখন বলো যখন কিনা এর মানটা, এর মানে অ্যাকচুয়ালি এখানে মন্দন কিন্তু, অর্থাৎ উভয় ক্ষেত্রে যদি মন্দন আমাদের একই থাকে, এই কন্ডিশনে এবং এই কন্ডিশনে উভয় ক্ষেত্রে যদি মন্দনের মানটা মন্দন যদি একই থাকে, উভয় ক্ষেত্রে মন্দন যদি একই থাকে তাহলে কিন্তু, যদি একই গাড়ি তাহলে মন্দনের মানটা আমরা একই ধরে নিয়ে কাজ করব। মন্দন যদি একই থাকে তবেই কিন্তু আমরা এটা লিখতে পারি যে এস ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার। কখন এটা, কারণ আমরা বললাম এর মধ্যে যদি 2a আছে, 2a টা যদি বাদ দিই তাহলে আমরা কিন্তু আরামসে বলতে পারি এস প্রপোর্শনাল ইউ স্কয়ার বলা যেতে পারে যদি 2a কনস্ট্যান্ট হয়। 2a কি হবে যদি কনস্ট্যান্ট হয়, আচ্ছা এ 2 তো কনস্ট্যান্ট, তাহলে এ কি কনস্ট্যান্ট, এ আমাদের অ্যাকচুয়ালি এখানে মন্দন, তাহলে এটাকে এ কি এখানে কনস্ট্যান্ট, যদি এ কনস্ট্যান্ট হয় তবেই বলেছি যে এস প্রপোর্শনাল ইউ স্কয়ার। আমরা এটা ধরে নিয়ে অঙ্কটা করবো, তাহলে অঙ্কটা অনেক কঠিন হয়ে যাবে। তাহলে এস প্রপোর্শনাল ইউ স্কয়ার হবে, এস প্রপোর্শনাল ইউ স্কয়ার হলে আমরা কি লিখতে পারি, s1 প্রথম ক্ষেত্রে যদি s1 দূরত্ব যায়, বা s2 দ্বিতীয় ক্ষেত্রে ধরলাম s2 দূরত্ব যাবে, এটা ধরলাম s2 দূরত্ব, এটা হচ্ছে s1 দূরত্ব, ইজ ইকুয়াল টু হবে এটা ইউ মানে প্রাথমিক বেগ
তার মানে প্রথমটা হবে u1 স্কোয়ার বাই u2 স্কোয়ার। ঠিক আছে, এবার মানগুলো বসালে আমাদের s2 এর মান বের করতে হবে। তাহলে কত হবে, s1 এর মান থাক s1 বাই s2 ইকুয়াল টু u1 এর মান কত, u1 এর মান হচ্ছে 40 বাই কত 80, 40 বাই কাটাকাটি করলে 1 বাই, আচ্ছা তাহলে স্কোয়ার স্কোয়ার ছিল দু জায়গায় স্কোয়ার, এখানেও স্কোয়ার। এটা হচ্ছে কত হবে, তাহলে আমরা লিখতে পারি 40 গুণ 40 বাই কত হবে 80 গুণ 80, 0 0 0 0 4 দুগুণ 8, 4 দুগুণ 8 মানে 1 বাই 4। তাহলে আলটিমেটলি কি পেলাম আমরা, s1 বাই s2 ইকুয়াল টু 1 বাই 4 কোনাকুনি গুণ করো। তাহলে আমরা কি পেলাম, লিখি, আমরা পেলাম যে s1 বাই s2 ইকুয়াল টু কত হচ্ছে 1 বাই 2, এই সরি 1 বাই 4। এবারে কোনাকুনি গুণ করলে s2 এর মান কত হবে 4 ইন্টু s1, তাহলে 4 ইন্টু s1 এর মান কত বলেছে, 2 মিটারের মধ্যে থামানো হয়েছে না, এটা s1 তো, তাহলে 2 4 দুগুণ 8 মিটার। বোঝা গেল, তাহলে বস্তুটা কত মিটারের মধ্যে থামবে, 8 মিটারের মধ্যে থেমে যাবে। ন্যূনতম দূরত্ব কত হবে, তাহলে এটা হবে 8 মিটার। বোঝা গেল, 8 মিটারের মধ্যে বস্তুটা থেমে যাবে। বোঝা, যদি মন্দন বলেছে তার জন্য কিন্তু আমরা এখানে 0 করলাম, থেমে যাওয়া মানে কি, অন্তিম বেগ 0 হয়ে যাবে। ঠিক আছে, থেমে যাওয়া মানে অন্তিম বেগ 0 হবে, বস্তুটা কিন্তু 8 মিটার দূরত্বের মধ্যে, ন্যূনতম 8 মিটার দূরত্বের মধ্যে থেমে যাবে। তো কত নম্বর অপশন আছে, অপশন সি তে আছে, এটা অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে এটার রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমাকে কি বলছে, কোশ্চেন নাম্বার 85 তে কি বলেছে, কোশ্চেন নাম্বার 85 তে কি বলছে, কোশ্চেন নাম্বার 85 কি বলছে, একটা বস্তু বলছে, একটি বস্তু কি বলেছে, প্রথম 2 সেকেন্ডে 2 মিটার যাচ্ছে। তাহলে কি বলেছে, প্রথম 2 সেকেন্ডে যাচ্ছে সে 2 মিটার, তারপরে বলছে তার পরের 4 সেকেন্ডে, তার পরের কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে, পরের 4 সেকেন্ডে যাচ্ছে কতটা, 4 সেকেন্ডে যাচ্ছে সে হচ্ছে 2.20 মিটার, 2.20 এত মিটার। তাহলে প্রথমে এত মিটার যাচ্ছে, এবার এত মিটার যাচ্ছে। এখন বলছে 7 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে সেটা লিখতে হবে। আচ্ছা, তাহলে পরের 2 সেকেন্ডে সে 2 মিটার যাচ্ছে, আর পরের 4 সেকেন্ড মানে কি অ্যাকচুয়ালি 6 সেকেন্ডে, 4 আর 2 6 সেকেন্ডে সে কতটা যাচ্ছে, 2 মিটার অলরেডি গিয়েছিল, পরে আর 2.20 মিটার যাচ্ছে। তার মানে 2 আর 2 কত 4, 4.20 মিটার, পরে 6 সেকেন্ডে গেল। ঠিক আছে, আমাদের কিন্তু দুটো আমরা অলরেডি ঘটনা পেয়ে গেলাম। 2 সেকেন্ডে 2 মিটার যায় আর 6 সেকেন্ডে 4.2 মিটার যায়। তাহলে আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, কোন সূত্রটা বলো তো, আমরা এখানে অ্যাপ্লাই করবো হচ্ছে, আমরা এখানে অ্যাপ্লাই করবো এই সূত্রটা, যে s = ut + ½ at স্কয়ার। আমরা যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি দেখতে পাবো, দেখবো। তাহলে আমরা এখানে দেখবো যে প্রাথমিক বেগ কত আছে, প্রাথমিক যদি আমি u ধরে নিলাম, প্রাথমিক বেগ আমি ধরলাম হচ্ছে প্রাথমিক বেগ u, আর ত্বরণ আমরা ধরে নিলাম a। তাহলে আমরা লিখতে পারি s = ut + ½ at স্কয়ার। এখান থেকে আমরা যদি আমরা মানটান বসাই তাহলে কি পাবো, আমরা দেখি মানটান বসিয়ে কি পাই। কি পাবো, s এর মান কত বলেছে, 2 বলেছে। আচ্ছা, u এর মান কত, u এর মান আমরা u ধরেছি, t এর মান কত 2, তাই তো, প্লাস 2 সেকেন্ডে 2 মিটার যাচ্ছে, তাহলে হাফ ইনটু এর মান জানা নেই, ইনটু t এর মান কত, t এর মান হচ্ছে 2 ধরে নিলাম আমরা, মানে 2 এর স্কয়ার মানে 2 গুণ 2। ঠিক আছে, 2 আর 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে এখান থেকে 2 = 2u + 2a, 2 কমন দিলাম এখান থেকে, 2 যদি কমন চলে যায়, 2 কমন চলে গেল, তাহলে u + a পড়ে থাকছে, 2 2 কেটে গেলে কত থাকছে, u + a কিন্তু 0, u + a কত পড়ে থাকছে, তাহলে = 0 পড়ে থাকছে। বোঝা গেল, এটা প্রথম সমীকরণ থেকে আমরা এটা পেলাম। এখন 2 নম্বর সমীকরণ থেকে কি পাই, চলো দেখা যাক 2 নম্বর সমীকরণে আমরা কি পাচ্ছি। 2 নম্বর সমীকরণে কি বলেছে আবার, যে কি করেছে, 6 সেকেন্ডে যাচ্ছে, আবার যদি এই সূত্র যদি আবার পাতাই যে 6 সেকেন্ডে এত মিটার যাচ্ছে, এস এর মান কত হবে পরের কন্ডিশনের জন্য, 4.20 = u ইন্টু 6 প্লাস 1 2 ইন্টু a ইন্টু t এর মান কত হচ্ছে 6 স্কয়ার, মানে 6 গুণ 6, 6 স্কয়ার মানে 6 গুণ 6, কাটাকাটি করলে কত হবে 3। তার মানে এখান থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি 6a প্লাস 18, 6u প্লাস 18a, এখানে পেলাম 4.20, এটা পাচ্ছি। দ্বিতীয়বারে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি। এখান থেকে যদি কমন নিই, কমন যাবে অবশ্যই, এখান থেকে দশমিক তুলে দাও, তুলে তলায় 100 করে দাও, তাহলে যদি 100 করে দিই এখান থেকে দেখো 6 কমন যাবে, আর এখান থেকে 6 কমন নিয়ে নিলে কত থাকছে, u প্লাস 3a পড়ে থাকছে। এই 6 দিয়ে কাটাকাটি গেলে 6 কে 6, 6 7 42 70 হবে। তাহলে কত হচ্ছে, 0 0 কেটে গেলে 7/10 = কত হচ্ছে, u প্লাস 3a। কোনাকুনি গুণ করলে কত হবে, 10u প্লাস 3 10 কে 30a = 7। এটা আমরা 2 নম্বর সমীকরণ পেলাম। তাহলে প্রথম সমীকরণ কত পেয়েছিলাম, u প্লাস a = 0। সেখানে আমরা দেখতে পাচ্ছি যদি u এর মানটা আমরা বসাই, এখানে আমাদের চেয়েছে কার মান, 7 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। তাহলে এখানে একটু ছোট ভুল হয়ে গেছে এই জায়গাটা, যে u প্লাস এর যে মানটা এটা কিন্তু 0 হবে না, একটা ভুল করে 0 লিখে ফেলেছি।
এটা হবে 1। যদি 1 হয় তাহলে কত হবে, এটা হয়ে যাবে ইউ এর মান কত হবে 1 মাইনাস এ হবে। আচ্ছা এখানে এই সমীকরণে আমাদের কি করতে হবে, এখানে এটা পুরোটা ভুল, এই জন্য মানটা উল্টো পাল্টা আসছে। এখানে কি হবে, এখানে আমাদের যেটা হবে, আচ্ছা এটা মুছে দিলাম, এটা লাগছে না আমাদের আপাতত, এটা যদি মুছে দিই, আচ্ছা এটা পুরোটা ভুল, এখান থেকে কালো কালি যা যা করেছি সবটাই ভুল গিয়েছে। তো কি হবে এখান থেকে 10 ইউ এর জায়গায় কি লিখবো আমরা, ইউ এর জায়গায় লিখবো এ মানটা, ইউ এর জায়গায় লিখবো 1 মাইনাস এ, 1 মাইনাস এ প্লাস 30 এ, 30 এ ইজ ইকুয়াল টু কত বলেছে 7 বলেছে। তাহলে এখান থেকে আমরা যদি লিখি 10 মাইনাস 10 এ প্লাস 30 এ ইজ ইকুয়াল টু 7, তাহলে এটা যদি ওই পাশে যায় তাহলে কত হচ্ছে, আচ্ছা এখান থেকে কত যোগ বিয়োগ করলে 20 এ, আর এখান থেকে 7 মাইনাস 10, তার মানে কত হচ্ছে -3, -3, তাহলে 20 এ মানে হচ্ছে -3, এ মানে কত -3/20 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এর মান কত হচ্ছে -3/20, এর মান যদি 3/20 তাহলে এর মান কত হবে, এই সমীকরণ থেকে আমরা পাচ্ছি ইউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস অফ -3/20, তাহলে 1 প্লাস 3/20, তাহলে 20 কে 20 আর 3 23, 23/20 এত মিটার পার সেকেন্ড, তাই ইউ এর মান। তাহলে আমরা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণ থেকে যদি পাতাই তাহলে 23/20 প্লাস ভি ইজ ইকুয়াল টু এই সমীকরণটা, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণটা অ্যাপ্লাই করছি। ইউ এর মান হচ্ছে 23/20 আর এর মান কত, এর মান বলছে -3/20 ইন্টু টি এর মান 7, তার মানে কত হবে 23/20 প্লাস মানে হচ্ছে মাইনাস 321/20, ঠিক আছে। তাহলে 21/20 হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে 20 লসাগু হবে, এখান থেকে 20 মাইনাস 21, মাইনাস উত্তর আছে নাকি, 20 মাইনাস 21 অর্থাৎ, আচ্ছা এখানে একটা জিনিস বলি, এখান থেকে অ্যাকচুয়ালি বস্তুটা মন্দনে চলছে, এটা তো বলা হয়নি, বস্তুটা মন্দনে চলার জন্য ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি হবে, ভি ইজ ইকুয়াল টু ইউ অটোমেটিক মাইনাস চলে আসবে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটা অটোমেটিক মাইনাস চলে আসবে, ইউ মাইনাস এটি হবে, ঠিক আছে, ইউ মাইনাস এটি, তার মানে হচ্ছে ইউ মাইনাস এটি, তার মানে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, ভি এর মান কত আসছে, ভি এর মান এটা আসছে ইউ, আচ্ছা তাহলে কত হচ্ছে, এখান থেকে 20 থেকে একবার দিলে মানে -1/20, তার মানে হচ্ছে তো মান 0.05 হচ্ছে, 0. উত্তর তো 0.05 নয়। ছোট্ট একটা ভুলের জন্য এতটা সময় নষ্ট হলো। এখানে অ্যাকচুয়ালি আমি 23 এর জায়গায় 20 লিখে ফেলেছি, 23/20 জায়গায় 20/20 লিখেছি, এটা হবে 23/20, 23/20, ঠিক আছে, অঙ্ক ঠিকঠাকই ছিল, অঙ্ক ঠিকঠাকই আছে, তবে 23/20 মাইনাস 21/20 হবে, তো এখান থেকে একটু ভুল হয়ে গেছে, এটা হবে 20 জায়গায় হবে 23 মাইনাস 21, তার মানে এটা হবে হচ্ছে 2/20, এটা এখানে মাইনাস হবে না, মানে কাটাকাটি করলে 1/10, মানে 1/10 মানে হচ্ছে 0.1, একটু একটা ভুলের জন্য এতটা সময় নষ্ট হবে, এত মিটার পার সেকেন্ড। তাহলে অপশন বি হচ্ছে রাইট আনসার, অপশন বি হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 86, কোশ্চেন নাম্বার 86 কি বলছে, স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু তার গতির প্রথম, দ্বিতীয়, তৃতীয় n-তম সেকেন্ডে যে দূরত্বগুলো অতিক্রম করে তাদের অনুপাত কি হবে। তাই এই অঙ্কটা করতে হলে আমাদের একটা সূত্র লাগবে, অর্থাৎ n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, একটা সূত্র আছে আমাদের বইতে, সেটা হলো Sn = u প্লাস হাফ a 2n - 1, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র আছে। যদি প্রথম সেকেন্ড হয় তাহলে n এর মান 1, প্রথম সেকেন্ড হলে n এর মান 1, তাহলে s 1 হবে, তাহলে u প্লাস, আচ্ছা স্থির অবস্থা থেকে বলেছে তাহলে u = 0, স্থির অবস্থা বলেছে মানে u = 0, তাহলে প্রথমটা u হবে না, তাহলে u এটা আউট হয়ে যাচ্ছে প্রতিবার, তাহলে হাফ a 2 × 1 - 1, তার মানে হচ্ছে হাফ a, ঠিক আছে। যদি n এর মান 2 হয় তাই বলেছে s2, তাহলে কত হবে হাফ a 2 × 2 - 1, মানে 4, 4 থেকে একবার দিলে 3, 3/2 a, ঠিক আছে। আর স্থির অবস্থা থেকে পতনশীল বস্তু আর অবাধে পতনশীল বস্তু হলে এ হবে না, এগুলো হয়ে যাবে হচ্ছে g, ঠিক আছে, অবাধে পতনশীল বলেছে g হয়ে যাবে, এগুলো হয়ে যাবে সব g। আচ্ছা তৃতীয় সেকেন্ডে কি হবে, n3, তাহলে s3 হবে, s3 যদি হাফ g 2 × 3, 3 × 6, 6 থেকে একবার দিলে 5, 5/2 g, এইভাবে কিন্তু করতে হবে। s3, s4, s5
এবার যদি বের করি আমরা n তম সেকেন্ডে কত হবে Sn হচ্ছে হাফ জি 2n মাইনাস 1, এটা হবে আমাদের n তম সেকেন্ডে এইভাবে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে বৃদ্ধিটা কেমন করে হচ্ছে, অন করে বাড়ছে, অন করে দেখো বাড়ছে। যদি একই ডিফারেন্স থাকে প্রত্যেকটার মধ্যে, অর্থাৎ আমি যদি বলি Sn S1 S2 S3 ডট ডট Sn, এটা কিভাবে বাড়ছে, তাই কিন্তু বাড়ছে 1/2 জি প্লাস 1/2/3/2 জি প্লাস হচ্ছে 5/2 জি, কিন্তু পরপর বাড়তে বাড়তে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি প্রতিটার মধ্যে ডিফারেন্স সেম আছে, তাই এরা সমান্তর প্রগতিতে আছে, সমান্তর শ্রেণীতে আছে। সমান্তর শ্রেণী, সমান্তর শ্রেণী কি, সমান্তর শ্রেণী অ্যাকচুয়ালি কি হয়, তো অনেক বড়টা বিদ্যুৎ ছোট করে বলছি যে হাফের থেকে 3/2 হচ্ছে, কি করে হচ্ছে, এটা 1 বাড়ছে। আমরা যদি দেখি হাফ প্লাস 1 করে কত, 2 2 3 3/2। আবার একে যদি 1 যোগ করে দিলে কত হবে, 2 2 2 3 2 5/2। একে যদি 1 যোগ করে দিলে কত হবে, 2 5 2 7/2। এটা যদি 1 যোগ করি তাহলে কত হবে, 1 যোগ করলে 9/2। এইভাবে কিন্তু প্রতিটা রাশিটা হলো এইভাবে বলো বাড়ছে। এরপর কত হবে 7/2 জি, এরপর কত হবে 9/2 জি, এভাবে কিন্তু পরপর বাড়ছে। অর্থাৎ এরা নির্দিষ্ট ডিফারেন্স অনুযায়ী পরপর বেড়ে যাচ্ছে, কারণ এটা একটা সমান্তর প্রগতি গঠন করছে। এবং পরপর স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের পার্থক্য শ্রেণী গঠন করে। পরপর স্বাভাবিক সংখ্যার সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যা যেমন 1 2 3 4 স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি করছে, বর্গের পার্থক্যের শ্রেণী, বর্গের পার্থক্যের শ্রেণী গঠন করছে। এটা বলাটা চাপ হয়ে যাবে। পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের পার্থক্যের শ্রেণী, এই কথার অর্থটাই বোঝা যাচ্ছে না, যে পরপর স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের পার্থক্যর শ্রেণী। আচ্ছা, বর্গের মানে পরপর স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে 2, এদের শ্রেণীগুলো যদি বর্গ করি আমরা, পরপর স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের সংখ্যাগুলির বর্গের পার্থক্য, অর্থাৎ বর্গ করার পর তাদের পার্থক্য করতে হবে। আচ্ছা, বর্গের মানে আগে বর্গ করো, তাদের পার্থক্য করো। 1 মাইনাস 4 মানে 3 পাচ্ছি। আচ্ছা, 2 থেকে যদি 3 বাদ দিই তাহলে স্কোয়ার করি, কত হচ্ছে 4 মাইনাস কত হচ্ছে পরপর স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের পার্থক্যের শ্রেণীকরণ করছে। ওকে, তার মানে 4 মাইনাস 9, 3 থেকে 9, 4 9 মানে 5। ও আচ্ছা, এইভাবে তারা আছে। উপরের সংখ্যাগুলো 1 3 5 9 7 9 এইভাবে আছে। যদি আমি এটা কি করি, 1 2 যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, এখানে 1 2 যদি কমন চলে যায় তাহলে দেখো জি প্লাস 3g 5g এভাবে কিন্তু পরপর হবে। ঠিক আছে, তাহলে জি কমন চলে যাবে, g/2 যদি কমন চলে যায় তাহলে কিন্তু এইভাবে কিন্তু হবে 1 3 5, এইভাবে কিন্তু তারা হবে। ঠিক আছে, 1 3 5 এইভাবে কিন্তু তারা পরপর হবে। তাই বলেছে যে পরপর স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের পার্থক্য শ্রেণী দ্বারা গঠন করবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 87 কি বলছে, কোশ্চেন নাম্বার 87 বলছে যে একটা বস্তুকে ভূমি থেকে খাড়া উপরের দিকে ছড়া হয়েছে, ভূমি থেকে খাড়া উপরের দিকে ছুড়ে দিয়েছি। দেওয়ার বলছে 5 সেকেন্ড পর বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় 100 মিটারে পৌঁছেছে। 100 মিটার হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, কতক্ষণ পরে পৌঁছেছে, 5 সেকেন্ড পরে পৌঁছেছে। তাহলে বলছে যে সর্বোচ্চ উচ্চতার অবস্থান থেকে কত সময় পর ভূমি স্পর্শ করবে, মানে অ্যাকচুয়ালি ফিরে আসতে কত সময় লাগবে। নিঃসন্দেহে ফিরে আসতে কিন্তু 5 সেকেন্ড সময় লাগবে, কারণ উঠতে যে সময় লাগে ফিরতেও সে সময় লাগে, আমরা আগে একটা অঙ্কই দেখলাম একই জিনিস। তাহলে বলছে উঠতে যে সময় লাগবে নামতেও বা ফিরে আসতে সেই সময় লাগবে। উত্তর হবে অপশন বি, 5 সেকেন্ড। ঠিক আছে, তারপরে কি বলেছে, একই উচ্চতা এইচ থেকে, বলছে একই উচ্চতা, এটা হচ্ছে এই একই উচ্চতা, এই যে একই উচ্চতা একটা এইচ থেকে কি করেছে, একই উচ্চতা কি বল, কোশ্চেন নাম্বার হচ্ছে 88 কি বলছে যে একই উচ্চতা এইচ থেকে একটা বস্তুকে নিচে ফেলে দেওয়া হচ্ছে। একটা m1 এর বস্তুকে ফেললাম, আর একটা বস্তু m2 বস্তুকে ফেললাম, দুটোই কিন্তু একই উচ্চতা এইচ থেকে একটা বস্তুকে m1 দূরত্বে ফেললাম, m1 ভরের একটা বস্তুকে এবং একটা m2 ভরের বস্তুকে ছেড়ে দেওয়া হলে বস্তু দুটি ভূমি স্পর্শ করতে সময় লাগে t1 আর t2 সময়। তাহলে এর সময় লাগে t1 ভূমি স্পর্শ করতে, আর এর সময় লাগে t2। তাহলে বলছে যদি একই উচ্চতা থেকে ফেলা হয়, ভর ভিন্ন হলেও যদি একই উচ্চতা থেকে কোনো বস্তুকে ফেলা হয় তাহলে কিন্তু তাদের সময়টা একই লাগবে, t1 সমান t2 হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা একটা থিওরির কোশ্চেন, বলছে একই উচ্চতা থেকে ফেলা হলে তাদের কিন্তু মাটি স্পর্শ করতে একই সময় লাগে। ঠিক আছে, এটা হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন কি বলেছে, খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া বস্তুর বেগ সময় লেখচিত্রটি কি হবে। এটা আমরা 58 নম্বর কোশ্চেন, মেবি 58 নম্বর কোশ্চেন এটা বুঝেছিলাম। সেই লেখচিত্রটা এমন হয়, সেই লেখচিত্রটা কেমন হয়, সেই লেখচিত্রটা এমন হয় 58 মানে আগের পার্টের ভিডিও, থার্ড পার্টের ভিডিওতে করা আছে। লেখচিত্রটা এমন হয়, যখন কোনো বস্তুকে আমরা খাড়া উলম্বের উপর থেকে নিচে ছুড়ে দেবো, খাড়া উলম্বের উপর দিকে ছুড়ে দেবো, তখন কি বেগ সময় লেখচিত্র এমন হবে। কেন হবে তো বলে দিচ্ছি এখানেও,
কি হয় অ্যাকচুয়ালি এখানে যখন এখানে একটা ম্যাক্সিমাম একটা বেগ দিয়ে আমরা কি করছি, ভি বেগ দিয়ে একটা বস্তুকে আমরা যখন উপর থেকে উপরের দিকে ছুড়ে দিচ্ছি, একটা বেগ থাকছে, ভি বেগ থাকছে। যখন সে উপরের দিকে উঠছে ধীরে ধীরে একটা বিন্দুতে গিয়ে ওর বেগ কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাই ধীরে ধীরে কি হচ্ছে, বেগ সময়ের সাথে সাথে কি হচ্ছে, বেগের মান কমছে, কমতে কমতে একটা সময় পর 0-তে এসে গেল। একটা সময় পর এই সময়টা ক্রস করার পর কিন্তু বেগের মান কত হইলো, 0-তে আইলো। তারপরে কি হবে, যখন সে ফিরবে, এটা যদি পজিটিভ দিক হয় তাহলে কিন্তু এটা যদি ভি এর পজিটিভ দিক হয়, তাহলে যখন ফিরবে সে, যখন যেখান থেকে ফিরছে তখন তার ভি কিন্তু নেগেটিভ হবে, ভি কিন্তু তার নেগেটিভ হবে। তার জন্য কি হবে, এবারও আবার দেখো ভি এর মান ধীরে ধীরে বাড়ছে, কিন্তু সেটা নেগেটিভের দিকে বাড়ছে। কারণ এখান থেকে কি হবে, এখানে 0 হয়ে যায়, ভি এর মান 0 হয়, ভি এর মান ধীরে ধীরে বাড়তে থাকে, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম আবার ভি তে গিয়ে পৌঁছায়। তাই বলছে এখানে কি হচ্ছে, বেগের মান ধীরে ধীরে বাড়তে বাড়তে যাচ্ছে। কিন্তু তাহলে কি হচ্ছে, এটা সরলরেখা হচ্ছে না। তাই উত্তর হচ্ছে যে উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত না সরলরেখা, তো উত্তর হবে সরলরেখা। ঠিক আছে, উত্তর হবে কি সরল রেখা। বোঝা গেল কি বললাম? তাহলে কোনো বস্তু যদি খাড়া উপরের দিকে ছুড়ে দিই আমরা, আবার যখন উপর থেকে যখন নামবে সেটা, তখন কিন্তু নিঃসন্দেহে তার ক্ষেত্রে যেটা হয়, কি হয় যে তার ক্ষেত্রে সেই গ্রাফটা হয় সেটা করে এরকম গ্রাফ হবে। অর্থাৎ এটা কি হয়, প্রথমে একটা ম্যাক্সিমাম বেগ দিয়ে তাকে ছুটছি, একটা সময় বেগের মান 0 হচ্ছে, যখন উপরে উঠে যখন বেগের মান 0, তখন যে উপর থেকে আবার নামছে তখন কিন্তু কি হচ্ছে, আবার ধীরে ধীরে বেগের মান ধীরে ধীরে বাড়ছে, এবং যে বেগ দিয়ে ছুড়েছিলাম ভূমি থেকে সেই বেগেই ফিরে আসছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি বেগের মান কি হবে, আলটিমেটলি বেগের মান হবে ভি। এবার বলছে পরের কোশ্চেন, যে একটি বস্তুকে কি করেছি আমরা, a1 ত্বরণে চলতে শুরু করলো, 2 সেকেন্ড পর আবার একটা আরেকটি বস্তু স্থির অবস্থা থেকে a2 ত্বরণে চলতে শুরু করলো। যে মুহূর্তে এ সচল হয়েছে তার প্রতি 5 সেকেন্ডে বস্তুটি সমান দূরত্ব অতিক্রম করে, a1 is to a2 এর অনুপাত কি হবে? কি করতে হবে অঙ্কটা? তো আমাদের এবার আমরা দেখবো 90 এর দাগ। কোশ্চেন নম্বর 90 কি বলছে, বলছে একটি বস্তু এই অবস্থা থেকে একটি বস্তু স্থির অবস্থা থেকে a1 সমতল ত্বরণে চলতে শুরু করেছে, এটা এ পার্টিকেল, এবং কি বলেছে যে 2 সেকেন্ড পর আরেকটা বস্তু স্থির অবস্থা থেকে a2 ত্বরণ নিয়ে চলতে শুরু করে 2 সেকেন্ড পরে, এটা হলো বি পার্টিকেল। এবার বলছে যে মুহূর্তে এ সচল হয়েছে তার পরবর্তী 5 সেকেন্ডে বস্তুটি সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে এ পার্টিকেল যদি 5 সেকেন্ড যায়, তাহলে 2 সেকেন্ড পরে শুরু করলে যাবে তাহলে 3 সেকেন্ড, তাহলে এন এর মান যদি এটা 5 হয় তাহলে এন এর মান হবে 3 বি এর ক্ষেত্রে। তাহলে আমরা যদি বের করি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব আমরা। ঠিক আছে, অ্যাপ্লাই যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই ক্ষেত্রে স্থির অবস্থা থেকে শুরু হয়েছে, অর্থাৎ ইউ এর মান 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন দেখবো এ পার্টিকেলের জন্য যেটা 5তম সেকেন্ডে এন এর মান 5, তার ক্ষেত্রে S5 এর মান কত হয়। তাহলে হাফ প্রথম পার্টিকেলের ক্ষেত্রে আমার ত্বরণ হচ্ছে a1, আর এখানে কত হবে 2n মাইনাস 1, মানে 2 into 5 minus 1, 5 10 থেকে একবার দিলে 9, তাহলে 9/2a। তাহলে S5 এর মান কত হচ্ছে 9/2a। আর বি পার্টিকেলের জন্য n এর মান কত, n এর মান 3, তাহলে এখানে S3 বেরোবে, S3 এর মান কত হবে হাফ a2, এখন দ্বিতীয় পার্টিকেলের ত্বরণ হচ্ছে a2 ইনটু কত হচ্ছে 2 গুণ 3 মাইনাস 1, তার মানে 3 গুণ 6, 6 থেকে একবার দিলে 5, তাহলে 5/2 ইনটু a2, এটা হচ্ছে S3 এর মান। এখন বলেছে যে 5 সেকেন্ডে তার বস্তুর দূরত্ব সমান হয়ে যাচ্ছে, তার মানে এই দূরত্ব এবং এই দূরত্বটা সমান যদি হয় তাহলে S5 is to কত হবে S3, এই দুটো যদি সমান হয় সমান চিহ্ন দিয়ে দিলাম, সমান হচ্ছে, তার মানে এখান থেকে কোনটা সমান হবে 9/2a1 is equal to 5/2a2, 2 2 কেটে যাচ্ছে, তাহলে a1/a2 সমান কত হবে 9a is equal to 5a2, তার মানে হচ্ছে 5/9, 5/9, অর্থাৎ উত্তর হবে 5:9, যেটা আমাদের কোনো অপশনই নেই, অপশন 4টেই ভুল আছে, কোনো অপশনে উত্তরটা দেওয়া নেই। ঠিক আছে, উত্তর কিন্তু 5:9 হবে, 9:25 নয়, উত্তর হবে কত 5:9। কোশ্চেন নাম্বার 91 কি বলছে, কোশ্চেন নাম্বার 91, কোশ্চেন নাম্বার 91 এ কি বলছে, এই উচ্চতা থেকে একটি বস্তু পড়তে শুরু করলো এবং এটি গতির শেষ সেকেন্ডে h/2 উচ্চতা অতিক্রম করলো, সেকেন্ড এককে বস্তুটির পতনকাল কি হবে। তাহলে আমরা যদি দেখি উপরের পার্টটা, ফার্স্ট পার্ট, তো ফার্স্ট পার্টের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, একটা বস্তু ধরলাম না, অ্যাকচুয়ালি অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আমাদের প্রাথমিক বেগ 0 হয়, এবং এটা ধরলাম t1 সময়ে সেই h/2 দূরত্ব অতিক্রম করলো, কারণ এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের h/2 অতিক্রম করলো। তাহলে আমরা কি পাবো এখান থেকে, আমরা এখান থেকে দেখতে পাবো যে s is equal to সূত্রটা কি আমাদের ut প্লাস হাফ gt স্কয়ার, অ্যাকচুয়ালি সময়টা t1 ধরলাম, এটুকান থেকে এটুকু আসতে আমার t1 সময় লাগে,
তাহলে t1 ধরলাম, আর u এর মান 0 হওয়ার জন্য এই পার্টটা আউট হয়ে যাবে, অর্থাৎ আর এখানে এইটুকু দূরত্ব হচ্ছে h2 h/2, কারণ শেষ 1 সেকেন্ডে h/2 দূরত্ব গেছে, তাহলে বাদ বাকি t1 সেকেন্ডে সেই দূরত্ব h/2 দূরত্ব হয়ে যাবে। তাহলে h/2 is equal to half gt স্কয়ার। আমরা এটা পেলাম t1 স্কয়ার। এখান থেকে আমরা এটা পেলাম, কি পেলাম, যে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হলো যে h/2 is equal to half gt1 স্কয়ার। আবার আমরা কি পেতে পারি, আবার আমরা দেখছি যে h2 উচ্চতা পড়ার পর বস্তুর বেগ, এখানে গিয়ে বস্তুর বেগ কত হচ্ছে, ধরলাম v বেগ। তাই আমরা আবার কি জানি, v is equal to gt, আমরা জানি v is equal to কি হয়, v is equal to at থেকে আমরা লিখতে পারি v is equal to gt, v is equal to gt, সেখান থেকে আমরা v is equal to gt1 পাবো। প্রথম এইটুকু পড়তে আমার t1 সময় লেগেছে, তাহলে v is equal to gt1, ঠিক আছে। এটা প্রথম ক্ষেত্রে আমাদের বেগ বেরোলে, এখানে আমাদের বেগটা কত হচ্ছে, তাহলে v এর মান হচ্ছে gt1, এখানে আমাদের বেগের মান, এই বিন্দুতে বেগের মান। এখন কি করতে হবে আমাদের, বলছে যে সেকেন্ড বস্তুর গতি শেষ সেকেন্ডে h/2 উচ্চতা অতিক্রম করলো। বস্তুর গতি শেষ সেকেন্ড মানে হচ্ছে লাস্ট 1 সেকেন্ডে, লাস্ট 1 সেকেন্ডে সে h/2 দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এখান থেকে যদি আমরা সূত্র পাই এটা, তাহলে কি পাবো, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে, সেকেন্ড কন্ডিশনে কেউ শেষ 1 সেকেন্ড মানে হচ্ছে s এর মান h/2 দূরত্ব নেমেছে, কখন সেটা প্রাথমিক বেগ তখন কত gt1 ইন্টু কত, আর সময় লেগেছে 1 সেকেন্ড, প্লাস হাফ ইন্টু g ইন্টু, তাহলে 1 সেকেন্ড সময় লেগেছে মানে 1, ঠিক আছে। তাহলে এখান থেকে কত হবে, তাহলে আমরা যদি h/2 এর মানটা বসাই তাহলে কত হবে, h/2 এর মান আমরা আগে বের করে গেছি এখানে, সেই h/2 এর মানটা যদি বসাই তাহলে 1 এর 2 gt1 স্কয়ার সমান সমান gt1 প্লাস হাফ g। এখান থেকে ক্যালকুলেশন করতে হবে, যদি এখান থেকে হাফ কমন নিই তাহলে কত পাবো, এখান থেকে gt1/2 প্লাস এখান থেকে g থাকবে একটা, আর আচ্ছা কমন নিতে হবে না, এখানে গুণ করে দিই, এটাই বুদ্ধিমানের কাজ হবে, কমন নিয়ে লাভ নেই। gt1 স্কয়ার সমান সমান 2gt1 প্লাস g, এটা পাচ্ছি। আমি যদি g কমন নিয়ে নিই তাহলে 2t1 প্লাস 1 ইন্টু g হবে, এবং এই যে কেটে যাবে, তাহলে কি থাকছে, t1 স্কয়ার সমান সমান 2t1 প্লাস 1। এখন এখান থেকে আমরা যেটা করব সেটা হলো t1 স্কয়ার মাইনাস 2t1 সমান সমান 1। এখান থেকে আমরা কি করতে পারি, আমরা উভয় পাশে 1 নিলাম, তাহলে t1 স্কয়ার মাইনাস 2t1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1, অর্থাৎ উভয় পাশে আমরা 1 যোগ করলাম, 1 যোগ করলে এখানে তাহলে 1 প্লাস 1 মানে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। আর এটা কি হচ্ছে, t1 স্কয়ার মাইনাস 2t1 প্লাস 1, মানে অ্যাকচুয়ালি এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র। সূত্রটা কি, t1 মাইনাস কত, t1 মাইনাস 1 তার হোল স্কয়ার সমান সমান 2, তাহলে t1 মাইনাস 1 সমান √2, তাহলে t1 এর মান কত হচ্ছে, √2 প্লাস 1, অর্থাৎ এটা হচ্ছে আমাদের t1 এর মান বেরোবে। অর্থাৎ এখান থেকে এইটুকু কত সময় লেগেছে, √2 প্লাস 1 এত সেকেন্ড কিন্তু লেগেছে h/2 দূরত্ব অতিক্রম করতে। এটাই আমাদের উত্তর হবে h/2, √2 প্লাস 1। এটা আমাদের অপশনে আছে √2 প্লাস, অপশন বি তে আছে, এটা আমাদের 2 কমন চলে যাবে, √2 প্লাস 1 হবে, √2 প্লাস 1। তাহলে বস্তুটির পতনকাল কি হবে, এর সঙ্গে আবার 1 যোগ হবে। আমরা যদি এটা মুছে দিই, এখানে একটু পেলাম কত, √2 প্লাস 1, এখন আমাদের 1 সেকেন্ড যোগ হবে ওর সঙ্গে, তাহলে আমাদের আলটিমেটলি টি কত বেরোবে, আলটিমেটলি টি বেরোবে √2 প্লাস 1 প্লাস 1, লাস্টে 1 সেকেন্ডটা যোগ হবে, তাহলে আমাদের √2 প্লাস 2, ঠিক আছে, √2 প্লাস 2 মানে উত্তর হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 92 কি বলছে, কোশ্চেন নাম্বার 92 বলছে যে উলম্ব পথে উপর থেকে ছোড়া কোনো বস্তুর উপরে বস্তুর বেগ সময় লেখচিত্রটা কি হবে। তো আমরা আগেই দেখলাম উলম্ব ভাবে, এটা আমাদের কোশ্চেন নাম্বার 89 এর মতো একই কোশ্চেন, সেই লেখচিত্রটা কিন্তু এমনটা হয়, ঠিক আছে। আমরা আগেও দেখেছি বেগ সময় লেখচিত্র উলম্ব ভাবে ছোড়লে তার লেখচিত্রটা সরলরেখা বরাবর হবে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোন বস্তুর গতিবেগ মিটার পার সেকেন্ড সময় এবং সময়টা s সেকেন্ড যদি হয়, লেখচিত্র সময়কের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে। তো আমাদের কি বলেছে পরের কোশ্চেনটা, পরের কোশ্চেন বলছে যে গতিবেগ সময় লেখচিত্র, গতিবেগ সময় ভিটি লেখচিত্র, বলে ভিটি লেখচিত্রে কি বলেছে, অক্ষের সঙ্গে সময় অক্ষের সঙ্গে কোন একটা বস্তু কি করেছে, 45 ডিগ্রি কোণ করেছে।
45 ডিগ্রি যদি কোণ করে, তাহলে আমাদের বলছে যে বস্তুর ত্বরণ কি হবে। আমরা জানি কি, কারণ বেগ সময় লেখচিত্রে কি হয়, লেখচিত্রের ক্ষেত্রে লেখচিত্রের নতি সবসময় কি হবে, ত্বরণকে নির্দেশ করে, বেগ সময় লেখচিত্রের নতি সবসময় কি করে, ত্বরণকে নির্দেশ করে। তার মানে আমাদের এর মান কি হবে, ট্যান থিটার সঙ্গে সমান হবে, নতির সঙ্গে সমান। আর ট্যান থিটা মানে ট্যান 45 ডিগ্রি, আর ট্যান 45 ডিগ্রি মানে হচ্ছে তার মান 1। তো উত্তর হবে 1। ঠিক আছে, উত্তর কোশ্চেন নাম্বার 93 এর উত্তর কত, তাহলে উত্তর হচ্ছে 1। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 94। কোশ্চেন নাম্বার 94 কি বলছে, যে কোনো এক মুহূর্তে সরলরেখায় একই মন্দনে চলন্ত দুটি সদৃশ গাড়ির দ্রুতি ইউ এবং 4u, ওই মুহূর্তে থেকে যথাক্রমিক যে দূরত্বে গিয়ে গাড়ি দুটি থামবে তাদের অনুপাত কি হবে। কোশ্চেন নাম্বার 94 কি বলছে, যে কোন এক মুহূর্তে সরলরেখায় একই মন্দনে চলন্ত দুটি সদৃশ গাড়ির দ্রুতি ইউ এবং 4u, ওই মুহূর্ত থেকে যথাক্রমিক যে দূরত্ব গিয়ে গাড়ি দুটি থামবে, গাড়ি দুটি থামছে মানে কি, অন্তিম বেগ কত হচ্ছে, অন্তিম বেগ ভি এর মান কত, ভি এর মান কিন্তু 0 হবে, অন্তিম বেগ 0 হবে, কারণ গাড়ি দুটি বলেছে না থামে, তো যে দূরত্বকে থামে তাদের অনুপাত কত হবে। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে কি হবে, প্রথম বস্তু কি হচ্ছে, সে ইউ বেগে যাচ্ছে, প্রথম বস্তু ইউ বেগে যাচ্ছে, আর দ্বিতীয় বস্তু ফার্স্ট পার্টিকেল তার সেকেন্ড পার্টিকেল সেটা কি হচ্ছে 4u বেগে যাচ্ছে, এবং লাস্টে গিয়ে বেগ কত হচ্ছে, দুজনের ক্ষেত্রে অন্তিম বেগ 0 হচ্ছে, দুজনের ক্ষেত্রে অন্তিম বেগ কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে আমাদের প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা কি পেতে পারি, ফার্স্ট পার্টিকেলের জন্য আমরা যেটা পাবো সেটা হলো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার, যেহেতু বস্তু একটা বেগ নিয়ে পরে থেমে যাচ্ছে মানে মন্দনে চলছে, দুই ক্ষেত্রে কি হচ্ছে মন্দনে চলছে, তাই মাইনাস হবে 2 ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2a/s। অ্যাকচুয়ালি আমরা এখানে s1 ধরলাম, এটা প্রথম ক্ষেত্রে ধরলাম s1 দূরত্ব গিয়ে থামবে, আর দ্বিতীয় ক্ষেত্রে s2 দূরত্ব গিয়ে থামবে, তাহলে এটা s1 পেলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের যে ভি এর মান সেটা হয়ে যাবে 0, কারণ অন্তিম বেগ তো 0, তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তার মানে এখান থেকে যেটা আসবে সেটা হলো মাইনাস 2s টা এই পাশে আসবে, মাইনাস 2a/s1 ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার, মাইনাস টা এই পাশে সমাধান এদিকে গেলে পজিটিভ হয়ে যাবে। তাহলে s1 মানে কত আসবে, s1 মানে হবে হচ্ছে a স্কয়ার বাই হচ্ছে 2a, ইউ স্কয়ার বাই 2a, এটা হলো s1 এর মান। আর একই রকম ভাবে সেকেন্ড পার্টিকেলের জন্য বলেছে কত, বলেছে প্রাথমিক বেগ 4u বেগে চলছে, অন্তিম বেগ 0, তার মানে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2s সূত্র যদি পাতাই, অন্তিম বেগ 0 মানে 0 এর স্কয়ার সমান সমান প্রাথমিক বেগ কত, আগের বার ইউ ছিল এবার 4u আছে, তাহলে এখানে 4u তার স্কয়ার হবে মাইনাস 2a, ধরলাম এই ক্ষেত্রে s2 দূরত্ব গিয়ে থেমে যাবে, তাহলে s2 দূরত্ব, তাহলে এখান থেকে এটা যদি এই পাশে আসে এটা তো 0 হয়ে যাচ্ছে, মানে এটা যদি এই পাশে আসে 2a/s2 সমান সমান 4 16 ইউ স্কয়ার, s2 এর মান কত হবে, তাহলে 16 ইউ স্কয়ার বাই কত, বাই 2a। এখন আমাদের বলেছে s1 আর s2 এর অনুপাত কি হবে, তাই তো চেয়েছে, তাহলে s1 is to s2, s1 মানে s1 মানে কত, ইউ স্কয়ার বাই 2a, ইউ স্কয়ার বাই 2a s2 মান কত, 16 ইউ স্কয়ার বাই 2a, তো বোঝা যাচ্ছে 1:16 হচ্ছে অ্যান্সার হবে, ইউ স্কয়ার কেটে যাবে, 2a কেটে যাবে, 1:16 হচ্ছে অ্যান্সার। এটা উত্তর কোশ্চেন অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন ডি হবে এটার সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 95 কি বলছে, কোশ্চেন 95 কি বলছে, একটা গাড়ি স্থির অবস্থা থেকে কিছু সময় স্থির অবস্থা থেকে বলেছে, মানে ইউ এর মান 0। কোশ্চেন নাম্বার 95, একটা গাড়ি স্থির অবস্থা থেকে কিছু সময় যে আলফা সুষম হারে ত্বরিত হয়, তারপর বিটা সুষম হারে মন্দিত হয়, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা যাবে, সে কি হচ্ছে প্রথমে কি করছে, স্থির অবস্থা মানে ইউ ইজ ইকুয়াল টু 0 ছিল, স্থির যাত্রা শুরু করেছে, কিছু সময় আলফা সুষম হারে চলেছে, কিছু সময় মানে ধরলাম এই পর্যন্ত চলেছে t1 টাইমে আলফা সুষম হারে চলেছে, তারপরে কি বলে, তারপর তার বিটা সুষম হারে মন্দিত হয়, তার বাদ বাকিটা কি হচ্ছে, বিটা সুষম হারে মন্দিত হচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে বেগ কমছে, কমতে কমতে এখানে গিয়ে বেগ কত হচ্ছে, আবার 0 হচ্ছে, গাড়ি থেমে যাচ্ছে, স্থির অবস্থা প্রাপ্ত হচ্ছে। যদি মোট সময়ের অপচয় টি হয়, বা টোটাল আমার টাইম এটা ধরলাম t2 টাইম, তাহলে টোটাল টাইম আমার যদি কত লাগছে, টোটাল টাইম লাগছে টি বলে দিচ্ছে ওরা, টোটাল টাইম যদি টি লাগে তাহলে আমরা লিখতে পারি t সমান সমান t1 প্লাস t2, এটা লিখতে পারি আমরা, টোটাল টাইম আমাদের টি লাগছে, যা t1 আর t2 সময়, t1 টা কি যে গতিবেগে যাচ্ছিল, এবং t2 হচ্ছে মন্দিত মানে মন্দনের সময়, এটা ত্বরণের সময়, t1 ত্বরণের সময় আর t2 হচ্ছে মন্দনের সময়। তাহলে এখন বলছে
যদি আমরা এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন ধরলাম আর এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন ধরলাম। সেকেন্ড কন্ডিশন যদি হয় তাহলে ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে যখন বস্তুটা ত্বরণস হয়ে যাচ্ছে তখন কি হবে, তখন কিন্তু আমরা লিখতে পারি v is equal to AT, একটা সূত্র আছে আমাদের, v is equal to AT, A is equal to v by t, সেখান থেকে v is equal to AT, সেখান থেকে v আমরা ধরলাম v বেড়ে যাচ্ছে, তাই v is equal to alpha t1, v is equal to alpha t1। তাহলে এখানে যে বেগটা হবে সেটা হলো কি হবে, এখানে আলফা t1 বেগে কিন্তু যাচ্ছে, v is equal to alpha t1, সে আলফা t1 বেগে কিন্তু সে যাচ্ছে, v is equal to alpha t1, অর্থাৎ সে আলফা t1 বেগে কিন্তু যাচ্ছে। এখান থেকে t1 মানে কত হবে, এখান থেকে t1 মানে হবে v বাই আলফা, t1 মানে কত হবে, তাহলে এখান থেকে t1 মানে হবে v বাই আলফা। এবং সেকেন্ড পার্টিকেলের জন্য যেটা হচ্ছে মন্দংশ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেকেন্ড পার্টিকেলের জন্য, এটা ফার্স্ট পার্টিকেলের জন্য ছিল, সেকেন্ড পার্টিকেলের জন্য কি হচ্ছে, সেকেন্ড পার্টিকেলের জন্য কি হবে, ও মন্দংশ হয়ে যাবে। অর্থাৎ আমরা জানি যে v is equal to u minus at, মন্দংশ হয়ে যাচ্ছে, তাই মাইনাস হচ্ছে, তো u এর মান কত হবে আমাদের, অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের প্রাথমিক যে বেগটা সেটা আমাদের আছে, সেটা অন্তিম বেগ তো 0 হয়ে যাবে, তাহলে 0 is equal to u এর মান কত, আলফা t1 মাইনাস বিটা t, আলফা t1 মাইনাস বিটা t হবে, আলফা t1 মাইনাস বিটা t। এখন আমরা আলফা t1 না লিখে এটা আমরা v লিখতে পারি, মানে ওখানে আমরা বেগ v ধরেছিলাম, তো v লিখলাম। তাহলে এখান থেকে বিটা, এটা আমরা t2 ধরেছি, তাহলে এখান থেকে যদি আমরা বের করি বিটা t2 সমান সমান v হচ্ছে t2 মানে কত হবে, v বাই বিটা, t2 মানে কত হবে, v বাই বিটা। এখন আমরা কি জানি টোটাল টাইম কি t1 প্লাস t2 লেগেছিল, টোটাল টাইমটা t1 প্লাস t2, তাহলে এখন ওটা আবার লিখবো, টোটাল টাইমে ক্যাপিটাল টি লিখছি, যদি ক্যাপিটাল টি দিয়ে লিখি আমরা, টোটাল টাইম যদি ক্যাপিটাল টি হয় তাহলে t1 প্লাস t2, t1 প্লাস t2, t1 এর মান কত, t1 এর মান হচ্ছে v বাই আলফা প্লাস t2 এর মান কত, v বাই বিটা। v যদি কমন চলে যায় তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, তার মানে v কমন চলে গেলে আলফা বিটা লসাগু হবে, তাহলে উপরে হবে আলফা প্লাস বিটা। তাহলে এটাই হচ্ছে উত্তর আমাদের। এখানে কি হচ্ছে t ইকুয়াল টু কি হবে, v ইনটু আলফা প্লাস বিটা বাই তাহলে এখান থেকে আমাদের বের করতে বলে সর্বোচ্চ বেগ v এর মান, তাহলে v যদি বের করি তাহলে কত হবে, সর্বোচ্চ প্রাপ্ত সময় t বলেছে, তাই স্মল t ধরতে হবে, স্মল t ধরতে হবে এখান থেকে। তাহলে কি হবে, t ইনটু কত, এটা উল্টে যাবে, আলফা বিটা বাই আলফা প্লাস বিটা হবে, v এর মান যদি বের করি তাহলে এটা উল্টে যাবে, আলফা বিটা বাই আলফা প্লাস বিটা। তাহলে আমাদের উত্তর হবে এটা কত হচ্ছে, তাহলে t বাইরে থাকবে আর আলফা প্লাস অপশন ডি হচ্ছে সঠিক আনসার, অপশন ডি হচ্ছে সঠিক আনসার, অপশন ডি হবে এটার সঠিক আনসার। দেখে তো একটু কি বলেছে, হ্যাঁ করবি তো ঠিক আছে, বলছে একটা সরলরেখা বরাবর চলমান একটা কণার বেগের পরিবর্তন কি বলেছে, নিচে চিত্রের প্রদত্ত 4 সেকেন্ড কণাটি 4 সেকেন্ড পরে কণাটি কতটা দূরত্ব গিয়েছে, আমাদের এটা বের করতে হবে। তা আমাদের মনে রাখবি বেগ সময় লেখচিত্র সবসময়ের জন্য যে গ্রাফে দেওয়া থাকে নিচের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা আমাদের কিন্তু অধিকাংশ দূরত্বের মান হয়, এই গ্রাফের নিচের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি নিচের ক্ষেত্রফল বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথমে যে ত্রিভুজটা অঙ্কন করেছি, এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করতে পারি আমরা, মানে প্রথমে আমরা একটু একটু করে করবো। আমরা প্রথমে কি করবো, আমরা এইটুকুর অংশের ক্ষেত্রফল বের করবো আগে, এইটুকু এই ত্রিভুজটা অঙ্কন করে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, ঠিক আছে। তাহলে আমার ক্ষেত্রফলটা কি হবে, এসি ইকুয়াল টু কি হবে, আমি বললাম যে এই যে কালো দাগ দেওয়া আছে না এই গ্রাফটা, এই গ্রাফের নিচের ক্ষেত্রফল বের করতে হবে। তো প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি মানে কত, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত হবে অ্যাকচুয়ালি হাফ ইন্টু ভূমি মানে কত, ভূমি মানে হচ্ছে 1 সেকেন্ড, তাই তো, আর উচ্চতা মানে 10 সেকেন্ড, বোঝা গেল প্লাস। এবার কোনটা হবে, এবার এখান থেকে এইটুকু দূরত্ব নেবো না আমরা, এই যে এই দাগটা এইটুকু, এটা আয়তাকার চিত্র তো, যার প্রস্থ কত, 2 এর থেকে 1 বাদ দিলে 1 থাকে, তাই তো, প্রস্থ কত হবে 2 মাইনাস 1 ইন্টু উচ্চতা কত, মানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 10 এটা 20 হবে প্লাস। এবার আমরা এই পাশে চলে যাবো, এবার যদি আমরা এই পাশে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে দুটো চিত্র, একটা হচ্ছে এই যে ত্রিভুজ আর এখান থেকে একটা আয়তাকার চিত্র, এটা আয়তাকার চিত্র। প্রথমে ত্রিভুজটা দেখি, ত্রিভুজের ক্ষেত্রে যে ভূমিটা হবে আবার আমরা সেই হাফ ইন্টু ভূমি মানে কত, ভূমি মানে হচ্ছে 3 থেকে 2 বাদ দিতে হবে, 3 থেকে 2 বাদ যাবে ইন্টু উচ্চতা মানে কত, এখানে এইটুকু, এখানে এইটুকু 20 থেকে 10 বিয়োগ যাবে, 20 থেকে 10 বিয়োগ যাবে, বোঝা গেল প্লাস। এখান থেকে এইটুকুর আমরা কি করবো, আমরা ক্ষেত্রফল বের করবো, এখানে এইটুকু আয়তাকার চিত্র লাগছে আমার, তাহলে এখান থেকে আমার প্রস্থ মানে কত 3 মাইনাস 2,
তাহলে আবার 3 মাইনাস 2 গুণ কি হবে, এখান থেকে হচ্ছে 10 হবে, এটুকু দৈর্ঘ্য তো 10 ইন্টু 10 প্লাস কত হবে এই পাশটা, এই পাশটা তো আয়তাকার চিত্র, যেখানে এটুকু দৈর্ঘ্য কত 4 থেকে 3 বাদ, তাহলে 4 থেকে 3 বাদ দিতে হবে গুণ, এখানে এটুকু দৈর্ঘ্য 10 হয়ে গেল। বোঝা গেল কি করলাম? না অনেকগুলো দেখ, এখানে একটা ত্রিভুজ ছিল, এটা ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, এখানে এটা আয়তাকার চিত্র ছিল, এটা তার ক্ষেত্রফল গেল, এখান থেকে একটা ত্রিভুজ ছিল উপরে, তার ক্ষেত্রফল এইটা, তারপর তলায় একটা আয়তাকার চিত্র ছিল, তার ক্ষেত্রফল এইটা। বেশি নিয়ে ফেললাম নাকি? না, টোটালটা সেই ত্রিভুজের ক্ষেত্রফল, আর আয়তাকার চিত্রের ক্ষেত্রফল এইটা, এবং বাদ বাকিটা হচ্ছে এই পাশের ক্ষেত্রফলটা এইটা, ঠিক আছে। তাহলে কাটাকাটি করো, 2 একে 2, 5 2 10, আর এখান থেকে তো করতে হবে 5 হচ্ছে উপরে, প্লাস 2 থেকে একবার দিলে 1 হয়, 20 1 20, প্লাস এখান থেকে কত হবে হাফ ইন্টু 3 থেকে 2 বার দিলে 1 হয়, আর 20 থেকে 10 বার দিলে 10 হয়, প্লাস 3 থেকে 1 বার দিলে কত হয়, 3 থেকে 2 বার দিলে 1 হয়, তাহলে 1 গুণ 10 10 1 10, প্লাস 4 থেকে 1 বার দিলে কত হয়, 4 থেকে 3 বার দিলে 1 হয়, আর 10 1 10 বোঝা গেল, 5 2 10। এই উত্তর ভুল গেছে, এটাও 20 30 40 50 50 20 না ঠিক আছে, একটা পাস কম হয়ে যাচ্ছে। আমি ভুলভাল লিখিনি তো, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড, তাই তারা এখান থেকে কত আসছে, এখান থেকে কত ভুলে গেছে মনে হচ্ছে। ত্রিভুজের ক্ষেত্রফলটা আরেকবার লিখছি, দেখছি, এখান থেকে 20 ছিল, 20 হবে, দৈর্ঘ্য তো 20, টোটালটা তো 20 হবে তো, তাই না, 20 হবে, মানে কত হবে 10 হবে, এখানে কত হবে 10, এবার ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখ, 20 আর 10 30 30 40 50 আর 5 55, তাহলে 55 হচ্ছে আমার অ্যান্সার, 55 মিটার, 55 মিটার হচ্ছে আমার উত্তর হবে। বোঝা গেল, অতিক্রান্ত দূরত্ব 55 মিটার। আর একবার বলছি, অঙ্কটা বুঝে নে ভালো করে। কি হয়েছে এখানে, আমাদের যে গ্রাফটা দেওয়া আছে, আমাদের যে কোনো গ্রাফ, আমার মধ্যে একটা গ্রাফ দেওয়া আছে, আমাদের বলছে এই গ্রাফে আমাদের যেটা বেগ সময় লেখচিত্র, এটা আমাদের বেগ সময় লেখচিত্র, বেগ সময় লেখচিত্র হলে যে গ্রাফটা হবে, সেই গ্রাফের নিচের ক্ষেত্রফল সবসময় কি হয়, অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে। কারণ আমরা জানি কি এস ইকুয়াল টু কি হয়, ভিটি। তাহলে আমরা একদিন বলেছিলাম, মনে করি আমার গ্রাফটা এরকম আছে, এরকম আছে, তো আমার সরণের মান বের করতে বলেছে, এই অতিক্রান্ত দূরত্বের মান। তাহলে এস মানে কি, অ্যাকচুয়ালি ভি, এটা এটুকু দৈর্ঘ্য তোমার ভি, আর এটুকু দৈর্ঘ্য তো টি, আমি এইবার যে দাগটা নিই, এটুকু দৈর্ঘ্য আমার টি, এটুকু দৈর্ঘ্য ভি। তাহলে আমি যদি অতিক্রান্ত দৈর্ঘ্য বের করি, তাহলে কি হবে, এটুকু যদি ক্ষেত্রফল বের করি আমি, তাহলে কি হবে, ভি ইন্টু টি গুণ করতে হবে, আর ভি ইন্টু টি গুণ করলে আমরা কি হবে, এস পাবো। তাহলে এস ইকুয়াল টু ভিটি থেকে, বোঝা গেল। তার মানে অ্যাকচুয়ালি ওখান থেকে আমরা জিনিসটা করছি, যে আমাদের যে গ্রাফটা দেওয়া থাকে, সেই গ্রাফের নিচের ক্ষেত্রফল সবসময় কি হয়, অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে। তো সেই হিসাব মতো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই গ্রাফটা আছে, সেই গ্রাফের নিচের ক্ষেত্রফলগুলো আমরা বের করলাম। প্রথমে এই বাহুটা আছে, এই বাহুর নিচের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা এইটুকুর ক্ষেত্রফল বের করলাম। যার কথা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু কি উচ্চতা। তো এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কোনটা, এটা, তাই তো, আর উচ্চতা এটা, তাহলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 20, তাহলে 1 ইন্টু 20 বললাম, হাফ ইন্টু 1 ইন্টু 20। তারপরে কি করলাম, এই পাশটায় চলে গেলাম, এখানে দেখলাম 2 থেকে 1 বার দিলে কত হয়, 1 হবে, আর এখান থেকে কত আছে, দৈর্ঘ্যটা 20, তাই 20 লিখলাম। এখান থেকে আবার ত্রিভুজ চলে আসে উপরে, আবার হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই সূত্রে সেই হাফ, আর ভূমি মানে কত, অ্যাকচুয়ালি এখানে এইটুকু দৈর্ঘ্য, মানে এখানে এইটুকু দৈর্ঘ্য, মানে এখানে এইটুকু দৈর্ঘ্য, মানে 3 মাইনাস 2 করলাম, ওই জন্য 1 হবে। আর এখান থেকে কি করলাম, এইটুকু দৈর্ঘ্য, এখানে 20 ছিল, এখানে অব্দি 20, আর এটা হচ্ছে 10, তাহলে 20 থেকে 10 বাদ দিলে এইটুকু দৈর্ঘ্য পাবো আমরা, তাই তো। তাই আমরা কি করলাম, এখানে এটাই করলাম। তারপরে কি করলাম, আমরা তার এই ক্ষেত্রফলটা বের করলাম, বোঝা যাচ্ছে এখান থেকে 3 থেকে 2 বার দিলে 1 হয়, আর এখানে এইটুকু দৈর্ঘ্য 10, তাহলে এখানে এটাই করলাম আমরা এখানে। আর লাস্টে কি করলাম, এটা, তাই তো, 4 থেকে 3 বার দিলে 1 হয়, আর এখান থেকে আমার কত আছে 10, সেটা আমরা 4 থেকে 3 গুণ 10, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কত আসে, 55 আসছে। ক্লিয়ার? এই গেল আমাদের একমাত্রিকের টোটাল সলিউশন, সমস্ত মোট 96 প্রশ্নের সমাধান। ঠিক আছে, আমরা নেক্সট দিন আমরা ভেক্টর দেখবো।